Assalamu alaikum. I am Dr. Faiza Tabassum and welcome to this series of classes on orthodontics and dentofacial orthopedics. This subject, or most of the subjects in final year, may feel overwhelming, but when approached in the right way, it can become highly logical and enjoyable. সো আমার এটাই হচ্ছে থাকবে যে আমরা যাতে কনসেপ্টের একটা ক্ল্যারিটিটা মেনটেন করি এবং শুধু মেমোরাইজেশনের উপর ফোকাস করি না। কারণ আমরা যখন আমাদের বেসিক অফ ডেন্টিস্ট্রি বা বেসিক্স অফ ডেন্টিস্ট্রি কিন্তু আমাদের ফাইনাল ইয়ারেই আসে, তাই না? সেটা হচ্ছে আমার যে কোনো সাবজেক্ট, যেই সাবজেক্টে আমি পরবর্তীতে স্পেশালাইজেশন করব কি করব না, অথবা আমার জেনারেল ডেন্টিস্ট্রি প্র্যাকটিসের পুরোপুরি কিন্তু নির্ভর করে হচ্ছে ফাইনাল ইয়ার। সো ফাইনাল ইয়ার ইজ নট জাস্ট অ্যাবাউট পাসিং দ্য প্রফেশনাল এক্সাম বাট অলসো বিল্ডিং দ্যাট কনসেপ্ট। হ্যাঁ, সবগুলো বছরই যতটা ইম্পর্টেন্ট, তার থেকে এটা হয়তো বা একটু বেশি ইম্পর্ট্যান্ট আমাদের জন্যে। কারণ আমরা এখানে আমাদের ইন্টারেস্টটা গ্রো করে। কোথায় আমাদের ইন্টারেস্টটা থাকবে, কি আমার পরবর্তীতে আমি যখন ক্লিনিক্যাল কাজগুলো করব সেটার সাথে কোরিলেট করতে পারার ব্যাপারটা। এগুলো কিন্তু এই সাবজেক্টগুলো যতটা বুঝ আসবে, যতটা সুন্দরভাবে আমরা পড়তে পারবো, ততটা পরিমাণ আমাদের জন্য হেল্পফুল হবে। সো এই জন্য এই সিরিজটা শুরু করা, এবং এই সিরিজটা পিওরলি আমরা হচ্ছে বইয়ের সাথে সংস্পর্শে থাকার জন্যে যাতে আমরা বুঝাটা মেনটেন করতে পারি, সাথে প্রফ ডিসকাশনস, সাথে ইম্পর্ট্যান্ট এরিয়াস, ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স তো অবশ্যই থাকবে, বাট আমরা মেইনলি ফোকাস করব একটা জিনিসের উপরে, সেটা হচ্ছে কনসেপচুয়াল লার্নিং। সো সেটার সাথে আমাদের থাকবে হচ্ছে আমাদের বই, যেটা অর্থোডন্টিক্সের আর্ট অ্যান্ড সায়েন্স অফ অর্থোডন্টিক্স বাই SI বালাজি, একদম নিউয়েস্ট যে এডিশনটা, 8th এডিশন, এটাকে আমরা ফলো করব। এবং আজকে আমরা যে চ্যাপ্টারটা ডিসকাস করব সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ অক্লুশন। মেইনলি আমরা ডেন্টিশনটা ওভাবে করব না, কারণ ওটা ফাইনাল ইয়ার বা অর্থোডন্টিক্সের পার্ট খুব একটা না, পার্ট না, পার্ট তো অবশ্যই, কিন্তু আমাদের ফাইনাল ইয়ারের যে কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমাদের যেটা মোর ইম্পর্ট্যান্ট টু স্টাডি, ওটা নিয়ে আমরা ডিসকাস করব। পরবর্তী কোনো ভিডিওতে হয়তো বা আমরা বাড স্টেজ, ক্যাপ স্টেজ এগুলো নিয়ে ডিসকাস করতে পারি। সো লেটস বিগিন। সো আমরা জানি যে অক্লুশাল যে ডেভেলপমেন্ট হয় সেটার কিছু পিরিয়ডস থাকে। এখন পিরিয়ডস বলতে কি, আমরা যদি এটাকে ভাগ করি, প্রথমে একটা বাচ্চা যখন বর্ন হয় তার তো অবশ্যই কোনো দাঁত থাকে না। তো সেই দাঁতটা যে না থাকা অবস্থা যত দিন থাকে, দ্যাট ইজ 6 মান্থসের আগে পর্যন্ত মোটামুটি কম বেশি বাচ্চাদের কি থাকে না, দাঁত থাকে না। সো সেটাকে আমরা বলবো প্রিডেন্টাল পিরিয়ড। সো উই হ্যাভ 4 ডেভেলপমেন্টাল পিরিয়ডস। তার মধ্যে প্রথমটা হচ্ছে প্রিডেন্টাল পিরিয়ড। দেন আমাদের ডেসিডুয়াস বা দুধ দাঁত যখন আসে, মিল্ক টিথ বা আমাদের যে টেম্পোরারি টিথ বা ডেসিডুয়াস ডেন্টিশন যেটা, সেটা সে যতদিন ওটা থাকে অনলি সোললি ডেসিডুয়াস ডেন্টিশন, তখন ওটাকে আমরা বলবো ডেসিডুয়াস ডেন্টিশন পিরিয়ড। তারপরে যখন আমাদের পার্মানেন্ট টুথ আসা শুরু করে তখন ওটা মিক্সড ডেন্টিশন, অ্যান্ড দেন যখন শুধুমাত্র আমাদের মুখের মধ্যে পার্মানেন্ট টুথগুলো থাকে অ্যান্ড নো ডেসিডুয়াস টুথ, তখন ওটা আমাদের পার্মানেন্ট ডেন্টিশন পিরিয়ড। সো উই হ্যাভ 4 ডেন্টাল পিরিয়ড, ডেভেলপমেন্টাল পিরিয়ডস অ্যাকচুয়ালি, বা অক্লুশাল ডেভেলপমেন্টের 4টা পিরিয়ড। প্রথমে হচ্ছে প্রিডেন্টাল, দেন ডেসিডুয়াস ডেন্টিশন পিরিয়ড, দেন মিক্সড ডেন্টিশন, অ্যান্ড দেন ফাইনালি পার্মানেন্ট ডেন্টিশন পিরিয়ড। সো হোয়াট ইজ দ্য প্রিডেন্টাল পিরিয়ড? ভেরি সিম্পলি পুট, এটা হচ্ছে বাচ্চা হওয়ার পর থেকে বা নিওনেটের যখন কোনো দাঁত থাকে না। এটা ইউজুয়ালি হয় হচ্ছে 6 মাস, রাইট আফটার বার্থ 6 মান্থস পর্যন্ত যখন কোনো দাঁত থাকবে না মুখের মধ্যে, তখন ওটাকে আমরা বলবো প্রিডেন্টাল পিরিয়ড। কিন্তু সেটা কিন্তু সবসময় হয় না। অনেক বাচ্চাদের কিন্তু নিওন্যাটাল টুথ থাকে, ন্যাটাল টুথ থাকে, ওগুলো নিয়ে আমরা একটু পরে ডিসকাস করব। সো এখন যখন একটা বাচ্চার কোনো কিছু থাকে না, দাঁত থাকে না, তখন তার থাকেটা কি? থাকে হচ্ছে গাম প্যাডস, তাই না? যেখানে পরবর্তীতে দাঁত উঠে, রাইট? সো দিজ আর কল্ড গাম প্যাডস। পরবর্তীতে বাচ্চাদের যেখানে গাম, যেখানে হচ্ছে দাঁতগুলো উঠবে, সেটাই হচ্ছে গাম প্যাড। সো গাম প্যাডস এর ডেফিনিশন কি? দ্য অ্যালভিওলার প্রসেসেস অ্যাট দ্য টাইম অফ বার্থ। দ্য অ্যালভিওলার প্রসেসেস অ্যাট দ্য টাইম অফ বার্থ আর নোন অ্যাজ গাম প্যাডস, যেটা হচ্ছে পরবর্তীতে যেখানে দাঁতগুলো উঠবে। সো এটা নিয়ে এতবার বলছি কেন? কারণ এগুলো কিন্তু শর্ট নোট হিসাবে আসে আমাদের প্রফে। সো গাম প্যাডস কিন্তু কি জিনিস? দে আর ফার্ম অ্যান্ড পিঙ্ক অ্যান্ড কাভার্ড বাই আ ডেন্স লেয়ার অফ ফাইব্রাস পেরিওস্টিয়াম। সো এটার কালার হবে পিঙ্ক, জাস্ট লাইক জিঞ্জাইভা, বিকজ এটা তো গাম প্যাডই।
তাই না? জিঞ্জিভার কালার, জিঞ্জিভার ফার্মনেস থাকবে এবং ডেন্স লেয়ার অফ ফাইবার্স পেরিওস্টিয়াম দিয়ে কভার থাকবে। এবং আমরা তো জানি বিকজ আমাদের কি আর্চটা হচ্ছে ইউ শেপ বা হর্সশু শেপ, এটাও হর্সশু শেপে থাকবে এবং এটাকে আমরা দুই ভাগে মানে বেসিক্যালি ওটা দুই ভাগে ডেভেলপ করে। একটা হচ্ছে বাক্কাল পোর্শন বা ল্যাবিও বাক্কাল পোর্শন মানে সামনের দিকেরটা, এবং একটা হচ্ছে ভিতরের দিকের পার্টটা, সেটা হচ্ছে লিঙ্গুয়াল পোর্শন বা প্যালাটাল পোর্শনও বলা যেতে পারে ফর আপার আর্চ। তাহলে আমাদের গাম প্যাডসের কী কী থাকলো? দেয়ার পিঙ্ক, দেয়ার মানে ফার্ম, covered by a dense layer of fibrous periosteum, horseshoe shape, এবং দুইভাবে বা দুইটা পোর্শনে বা দুইটা পার্টে ডেভেলপ করে। একটা হচ্ছে ল্যাবিয়াল পার্ট বা ল্যাবিও বাক্কাল, কারণ সামনের দিকে এটা অ্যান্টিরিয়রলি হচ্ছে ল্যাবিয়াল, পোস্টিরিয়রলি বাক্কাল, এবং ভিতরেরটা হচ্ছে লিঙ্গুয়াল পার্ট। এখানে আমার কার্সারটা ফলো করলে হয়তো দেখতে পাচ্ছ লিঙ্গুয়াল পার্ট অ্যান্ড ল্যাবিও বাক্কাল পার্ট, এটা লোয়ার আর্চ এবং এটা ম্যাক্সিলারি গাম প্যাড বা ম্যাক্সিলারি আর্চের গাম প্যাড, এই পার্টটা। সো এখন আমরা যখন চিন্তা করি যে পরবর্তীতে কিন্তু একটা কোথাও যদি আমরা বাড়ি বানাই বা যাই করি না কেন, ওখানে কি হবে, একটা জায়গার মার্কিং করতে হবে যে এইখান মানে সেটার একটা সীমানা করতে হবে। তো সেম অ্যাজ লাইক এটা কি এই স্পেসটা, এটা একটা খালি স্পেস যেখানে ফিউচার আমাদের দাঁত উঠবে। তো এখানে অবশ্যই মার্কিংস আছে যে এই জায়গায় এখানে এটা উঠবে, ওখানে ওটা উঠবে। আমরা যখন পরবর্তীতে বা প্রস্থোডন্টিক্সে কিন্তু যখন আমরা অক্লুশাল রিম বানাই তখনও কিন্তু আমরা মার্কিং করি যে এখানে আমার এই পর্যন্ত আমার ক্যানাইন বসবে, এই পর্যন্ত মানে পোস্টিরিয়র টিথের জায়গাটা, অ্যান্টিরিয়র টিথের জায়গাটা, তাই না? মানে ওটাও তো কাইন্ড অফ আমরা করতেছি। যাই হোক, ওটা অন্য টপিক। বাট গাম প্যাডসগুলোকে আলটিমেটলি ভাগ করা হয় কিছু কিছু লাইন দিয়ে বা সেপারেশন হয়। বেসিক্যালি ওদের মাঝখানে দ্য টু পোর্শনস অফ দ্য গাম প্যাডস আর সেপারেটেড ফ্রম ইচ আদার উইথ আ ডেন্টাল গ্রুভ। হ্যাঁ, সো ল্যাবিয়াল পার্ট আর লিঙ্গুয়াল পার্টের মাঝ বরাবর একটা ডেন্টাল গ্রুভ আছে। মানে এটা হচ্ছে ওদের ডেভেলপমেন্টাল গ্রুভ, যে এই সাইড থেকে এই পার্টটা, সামনের দিকেরটা হচ্ছে ল্যাবিও বাক্কাল পার্ট আর পিছনের দিকেটা লিঙ্গুয়াল পার্ট। আমি তো দুইটা ভাগ বলছি, তাই না? বিকজ এটা কি জাস্ট সিম্পলি একটা ডেভেলপমেন্টাল গ্রুভ, যেটা মানে ডেভেলপমেন্টের সময় এটা লিঙ্গুয়ালি শুরু হয়েছে, এখানে গিয়ে এন্ড হয়েছে এখানে, আর এটা হচ্ছে বাক্কালি বা ল্যাবিয়ালি শুরু হয়েছে এবং এই জায়গায় এন্ড হয়েছে। সো দ্য মিটিং পয়েন্ট অফ দ্য টু ডেভেলপমেন্টাল পার্টস হচ্ছে আমাদের ডেন্টাল গ্রুভটা। সো এই ডেন্টাল গ্রুভটা ম্যাক্সিলারি ম্যান্ডিবুলার দুই সাইডের দুইটা গাম প্যাডেই আছে। এরপরে গাম প্যাডস আর ডিভাইডেড ইন্টু 10 সেগমেন্টস। দে আর ডিভাইডেড ইন্টু 10 সেগমেন্টস বিকজ আমার কি ডেসিডুয়াস টুথ উঠবে প্রথমে। সো অবভিয়াসলি আমার গাম প্যাডসগুলো 10টা সেগমেন্টেই হবে, কারণ 10টা করে 20টা। হ্যাঁ, নিচের একটা গাম প্যাডে 10টা করে দাঁত উঠবে, ম্যাক্সিলারি গাম প্যাডে 10টা করে দাঁত উঠবে, ম্যান্ডিবুলার গাম প্যাডে 10টা করে দাঁত উঠবে। তো যেহেতু 10টা করে দাঁত উঠবে, তাহলে 10টা ভাগে এই গাম প্যাডটাকে ভাগ করা হবে। তো সেই ভাগটা করে কিছু গ্রুভ দিয়ে, সেই গ্রুভগুলোর নাম হচ্ছে ট্রান্সভার্স গ্রুভস। এই যে বরাবর এরকম করে সোজা 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 করে এভাবে কেটে কেটে তুমি যদি চিন্তা করো যে এখানে এই 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 পার্টে হচ্ছে, এখানে মনে করো আমার মাঝখান দিয়ে দুইটা সেন্ট্রাল ইনসাইসারের মাঝে এখানে একটা সেন্ট্রাল বসবে, এখানে একটা দুইটা মানে লেফট অ্যান্ড রাইট অ্যান্ড দেন ল্যাটারাল বসলো। এইভাবে হচ্ছে আমাদের যে ভাগটা হয় সেই ভাগটাই হচ্ছে আমার এই ট্রান্সভার্স গ্রুভ দিয়ে হচ্ছে। সো এভাবে করে আমার টোটাল 10টা ভাগ হবে, ভিতরে ভিতরে আমার 10টা এরকম স্পেস ক্রিয়েট হবে ফর দ্য 10 ডেসিডুয়াস টুথ, 5টা ইন ইচ কোয়াড্রেন্ট, মেকিং কি 20টা, উপরে 10টা নিচের 10টা দাঁত রেডি হওয়ার জন্যে, মানে আসার জন্যে। তো প্রতিটা গ্রুভের ভিতরে মানে প্রতিটা গ্রুভের মাঝামাঝি যে প্রতিটা স্পেসের মাঝামাঝি কি থাকবে, একটা ডেভেলপিং ডেসিডুয়াস টুথের স্যাক থাকবে। প্রতিটা সেগমেন্টের ভিতরে মানে দুটা গ্রুভের মাঝে যে সেগমেন্টটা থাকবে, এখানে থাকবে আমার সেন্ট্রাল ইনসাইসারের ডেভেলপিং টুথ স্যাক। সিম্পল। অ্যান্ড এই জিঞ্জিভাল গ্রুভটা সেপারেট করে, এবং আরেকটা গ্রুভ কিন্তু আছে, সরি, সেটা হচ্ছে কি জিঞ্জিভাল গ্রুভ, বিকজ এটা তো গাম, ফ্লোর অফ দ্য মাউথ, প্যালেটও কাভার্ড বাই মিউকোসা। সো অবশ্যই তাদের মধ্যে একটা গ্রুভ থাকতে হবে যেটা সেপারেট করতেছে। সো গাম প্যাডের শেষ মাথা কোনটা, সেটা হচ্ছে জিঞ্জিভাল গ্রুভ। জিঞ্জিভাল গ্রুভটা ফর ম্যান্ডিবুলার গাম প্যাড হচ্ছে তোমার ফ্লোর অফ দ্য মাউথ আর গাম প্যাডকে সেপারেট করে এই গ্রুভটা, এই যে ভিতরের সাইডে, এবং আপার বা ম্যাক্সিলারি গাম প্যাডের জন্য হচ্ছে প্যালেট এবং গাম প্যাডকে সেপারেট করে দেয়।
এটাকে বলা হয় হচ্ছে জিঞ্জিভাল গ্রুভ। দ্য জিঞ্জিভাল গ্রুভ সেপারেটস দ্য গাম প্যাড ফ্রম দ্য প্যালেট অ্যান্ড দ্য ফ্লোর অফ দ্য মাউথ। সো আমাদের ট্রান্সভার্স গ্রুভ গেল, ডেন্টাল গ্রুভ গেল, জিঞ্জিভাল গ্রুভ গেল। এখন একটা স্পেসিফিক ট্রান্সভার্স গ্রুভ আছে যেটার একটা স্পেসিফিক নাম আছে, সেটা হচ্ছে ক্যানাইন অ্যান্ড ফার্স্ট ডেসিডুয়াস মোলার। তার মানে কি হলো, ক্যানাইন হচ্ছে আমার লাস্ট অ্যান্টিরিয়র টুথ ফর কি অল ডেন্টিশন অ্যাকচুয়ালি, আর ফার্স্ট ডেসিডুয়াস মোলার, মোলার্স আমাদের পোস্টিরিয়র টুথ। সো অ্যান্টিরিয়র অ্যান্ড পোস্টিরিয়র টুথের মাঝামাঝি যে গ্রুভটা থাকবে, মানে এখানে এটা দেখো সেন্ট্রাল ইনসাইসার, এটা ল্যাটারাল ইনসাইসারের জায়গা, ধরো আমরা আঁকলাম এখানে হচ্ছে, এখানে একটা গ্রুভ আছে যেটা হচ্ছে ওয়াও, যেটা হচ্ছে ক্যানাইনের জন্য একটা গ্রুভ আঁকলাম, তাই না? এই গ্রুভটা হচ্ছে এখানে হচ্ছে সেন্ট্রাল ইনসাইসার বসবে, ল্যাটারাল, দেন ক্যানাইন, দেন আমার বসবে ফার্স্ট মোলার। সো ধরো এটা অ্যাকচুয়ালি এখানে ডিমার্ক করেই দেওয়া আছে, এইটা হচ্ছে আমাদের সেই ইয়েটা। তো আমরা একটু ইয়ে করে ফেলি, এই যে মিড লাইন গেল, এপাশে একটা সেন্ট্রাল ইনসাইসার বসবে, ল্যাটারাল ইনসাইসার, এখানে ক্যানাইন বসবে, এবং এখানে আমার ফার্স্ট মোলার সেকেন্ড মোলার বসবে। তাহলে এই জায়গাটা, এইটা যেটা হচ্ছে ক্যানাইন এবং ফার্স্ট মোলারের মাঝামাঝি, এই যে গ্রুভটা সেটা হচ্ছে আমার ল্যাটারাল সালকাস। এটাও একটা ট্রান্সভার্স গ্রুভ। আমাদের যে 10টা মানে সেগমেন্ট বা 10টা যে ইয়ে করেছে সেগমেন্ট, যেটার মধ্যে হচ্ছে আমাদের দাঁতগুলো হবে, আসবে, ওই মাঝখানের যে লাইনটা সেটা ছিল আমার ট্রান্সভার্স গ্রুভ, রাইট? ওটার স্পেসিফিক একটার নাম হচ্ছে আমার কি, ল্যাটারাল সালকাস। সো ল্যাটারাল সালকাস ইজ দ্য ট্রান্সভার্স গ্রুভ বিটুইন দ্য ক্যানাইন অ্যান্ড দ্য ফার্স্ট ডেসিডুয়াস মোলার। এইটার, তাহলে এটার আলাদা নাম কেন হইলো, তাই না? ট্রান্সভার্স গ্রুপ তো সবগুলাই, তাহলে এটার স্পেসিফিক্যালি আলাদা নাম কেন? বিকজ ইট ডেফিনেটলি হ্যাজ আ পারপাস। সেই পারপাসটা হচ্ছে ইন্টার আর্চ রিলেশনশিপ। হ্যাঁ, বাচ্চাদের যদি একদম নিওনেট এজে বা প্রিডেন্টাল পিরিয়ডে যদি কোনোভাবে আমার কোনো সময় দরকার পড়ে, অনেক সময় কিন্তু দরকার পড়ে ইন্টার আর্চ রিলেশনশিপটাকে জাজ করার জন্যে, তখন আমরা এই ল্যাটারাল সালকাসটা ইউজ করি। হ্যাঁ, এবং ল্যাটারাল সালকাস অফ দ্য ম্যান্ডিবুলার আর্চ ইজ মোর ডিস্টাল টু দ্যাট অফ দ্য ম্যাক্সিলারি আর্চ। তাহলে ম্যাক্সিলারি আর্চের যে ল্যাটারাল সালকাসটা আছে ওটা মিজিয়ালি আছে, এবং ম্যান্ডিবুলার আর্চেরটা একটু ডিস্টাল সাইডে আছে। এই গেল আমার ল্যাটারাল সালকাসের ব্যাপারে। তাহলে আমার গাম প্যাডের অনেকগুলো কি পাইলাম, গাম প্যাডের অনেকগুলো কি গ্রুভস পেলাম, তাই না? তার একটা ডেন্টাল গ্রুভ আছে মাঝ বরাবর, এইভাবে যে তার ল্যাবিয়াল পোর্শন এবং লিঙ্গুয়াল পোর্শনের ডেভেলপমেন্ট দুইভাবে যে হয়, সেটার মাঝ বরাবর যেখানে মিট করে একদম ক্রেস্ট অফ দ্য অ্যালভিওলার রিজ যেই জায়গায় হবে ফিউচারে, সেটাই হলো আমার ডেন্টাল গ্রুভটা। এবং এবং ডেন্টাল গাম প্যাড বা এই গাম প্যাডগুলো আমার 10 সেগমেন্টে ডিভাইড হয়, সেটা হচ্ছে ট্রান্সভার্স গ্রুভ দ্বারা, এবং ট্রান্সভার্স গ্রুভের মধ্যে একটা স্পেসিফিক গ্রুভ আছে যেটাকে আমরা ল্যাটারাল সালকাস বলি, সেটা হচ্ছে আমার অ্যান্টিরিয়র অ্যান্ড পোস্টিরিয়র টুথ অথবা ক্যানাইন অ্যান্ড ফার্স্ট মোলার টুথের মাঝ বরাবর যে সালকাসটা, মানে যে গ্রুভটা ট্রান্সভার্স গ্রুভ, সেটার নামই ল্যাটারাল সালকাস। সেই ল্যাটারাল সালকাসটা হচ্ছে আমার ইন্টার আর্ট রিলেশনশিপ মানে জাজ করার জন্য খুব ইউজফুল, এবং এটা ম্যান্ডিবুলার আর্চে বেশি ডিস্টালি থাকে। এবং আমার আরেকটা গ্রুভ আছে, সেটা হচ্ছে জিঞ্জিভাল গ্রুভ। জিঞ্জিভাল গ্রুভগুলো হচ্ছে আমার এই যে এই বরাবর থাকে, সেটা হচ্ছে আমার ফ্লোর অফ দ্য মাউথ আর জিঞ্জিভাকে সেপারেট করার জন্যে, হ্যাঁ, গাম প্যাডকে আর কি, আর ফ্লোর অফ দ্য মাউথকে সেপারেট করার জন্য মাঝ বরাবর এখানে থাকে, এটা ফর ম্যান্ডিবুলার, এবং প্যালেট এবং গাম প্যাডকে সেপারেট করার জন্য ম্যাক্সিলারি গাম প্যাডের জন্য এই হচ্ছে আমাদের জিঞ্জিভাল গ্রুভ। সো আরেকটা বিষয় তো আমরা সবাই জানি যে ম্যাক্সিলারি আর্চ, আমরা যখন ফার্স্ট ইয়ারেই পড়ছি অক্লুশন বা অক্লুশাল রিলেশনশিপ, আমরা জানি যে ম্যাক্সিলারি টুথ ওভারল্যাপ দ্য ম্যান্ডিবুলার টুথ। তাহলে সেইভাবেই কিন্তু হবে কি, আপার টুথ বা আপার গাম প্যাডটা কি হবে, একটু চওড়া হবে এবং একটু লম্বা হবে। হুম, ম্যান্ডিবুলার গাম প্যাডের থেকে ম্যাক্সিলারি বা আপার গাম প্যাডটা একটু বেশি চওড়া বা ওয়াইডার অ্যান্ড লঙ্গার থাকবে। সো আপার টুথ অ্যান্ড লোয়ার টুথ কি করে, ওভারল্যাপ করে ফেলে, লোয়ার টুথকে আপার টুথ ওভারল্যাপ করে ফেলে যখন আমাদের প্রপার পার্মানেন্ট ডেন্টিশন হয়। সো গাম প্যাডের ক্ষেত্রেও কিন্তু সেম হয়, সেটা হচ্ছে আপার গাম প্যাডটা লোয়ার গাম প্যাডকে পুরোপুরি ওভারল্যাপ করে ফেলে এবং একটা কমপ্লিট ওভার জেট তৈরি করে অল অ্যারাউন্ড। এবং আরেকটা বিষয় আছে যেটা আমরা এই ডায়াগ্রামে দেখতে পারবো,
এইখানে যে আপার অ্যান্ড লোয়ার গাম প্যাড যখন কন্ট্যাক্টে আসে ইন দ্য ফার্স্ট মোলার রিজন, মানে পিছনের দিকে পোস্টিরিয়ার যে ল্যাটারাল সালকাসের বিয়ন্ডে এই ফার্স্ট মোলার রিজনে যখন ও যায়, ওখানে কন্ট্যাক্ট করে, তখন দের ইজ অ্যান অ্যান্টিরিয়ার রিজনে একটা স্পেস তৈরি হয়, অ্যান্টিরিয়ার ওপেন বাইটের মতো। এটাকে আমরা বলি ইনফ্যান্টাইল ওপেন বাইট। হ্যাঁ, সেটাকে বলা হয় ইনফ্যান্টাইল ওপেন বাইট। অ্যান্টিরিয়ার রিজনে এই যে ইনফ্যান্টাইল ওপেন বাইট, এই দেখো পোস্টিরিয়ার বা মোলার রিজনে যখন আপার অ্যান্ড লোয়ার গাম প্যাডসগুলো কন্ট্যাক্টে আসে, তখন অ্যান্টেরিয়র রিজনটা ফাঁকা থাকে এবং দে ডোন্ট কাম ইন কন্ট্যাক্ট। এবং সেই কন্ট্যাক্টটা হচ্ছে না, তার মানে এটা ওপেন বাইট, তাই না? ওপেন বাইট কি বলবো, মুখটা খোলা। ওপেন বাইট, ক্লোজ বাইট, এগুলো ডিপ বাইট, ওভার বাইট, কমপ্লিট মানে ক্লোজড বাইট, কত বাইট পড়বা, এগুলো অর্থোডন্টিক্সের একটা পার্ট। সো এখানে আর কি আমরা ওপেন বাইট দেখতেছি, মানে কি খোলা, দুইটা সামনের দুইটা দাঁত যখন কন্ট্যাক্টে আসতেছে না। অ্যান্ড ইন দিস কেস সামনের দুইটা গাম প্যাড যখন কন্ট্যাক্টে আসতেছে না, তখন ওটাকে আমরা ইনফ্যান্টাইল ওপেন বাইট বা ওপেন বাইট ইন দ্য ইনফ্যান্ট, যেহেতু এই জন্য ইনফ্যান্টাইল ওপেন বাইট বলছি। এবং এটার আমার কি, এটার তো অবশ্যই একটা সিগনিফিকেন্স আছে, সেটা হচ্ছে ইট হেল্পস ইন সাকলিং। সো ফিডিং পারপাসে বাচ্চাদের জন্য এটা হেল্প করে। সো ফার্স্ট ইয়ারে র্যাপিড গ্রোথ হয়, এটা তো অবশ্যই বাচ্চাদের সব দিকেই র্যাপিড গ্রোথ হয়, গাম প্যাডসের মধ্যেও র্যাপিড গ্রোথ হয়। এবং এটা বেশিরভাগ পোস্টিরিয়র রিজনে বেশিরভাগ গ্রো করে, কারণ বাচ্চাদের প্রথমে কি অ্যান্টিরিয়র টুথ আসে, তারপরে আস্তে আস্তে পোস্টিরিয়র টুথ আসে। এই জন্য প্রথমে অ্যান্টিরিয়র টুথগুলো টুথের জন্যে এটা রেডি থাকে, আর যখন আস্তে আস্তে বাচ্চাটাও বড় হয়, তখন পোস্টিরিয়র টুথের জন্যে গাম প্যাডগুলোও আস্তে আস্তে বড় হয়, যাতে ডেসিডুয়াস মোলার্সগুলো আসতে পারে। এবং আলটিমেটলি কি হয়, ফার্স্ট মান্থে ফেশিয়াল, মানে ফার্স্ট 6 মান্থসের মধ্যে বাচ্চাদের যে ফেশিয়াল গ্রোথ হয়, ফরওয়ার্ড মুভমেন্ট অফ দ্য ম্যান্ডিবল, সব কিছু মিলে এই যে ওভারঅল একটা ওভার জেটটাও কিন্তু আস্তে আস্তে কমে আসে। হ্যাঁ, এই গেল আমাদের টোটাল গাম প্যাড রিলেটেড কথাবার্তা। তো গাম প্যাড নিয়ে যদি আমার কখনো একটা শর্ট নোট আসে, তখন আমরা কিন্তু অনেক কিছু লিখতে পারবো যে ওটার ডেফিনেশন কি। এখন একটা শর্ট নোট লেখার, অবশ্যই শর্ট নোট কিন্তু সবচেয়ে ডিফিকাল্ট টাইপ অফ কোয়েশ্চেন, কারণ এখানে দের ইজ নাথিং, মানে দের ইজ নো লিমিট টু হোয়াট ইউ ক্যান রাইট, তাই না? এমন কোনো কিছু থাকে না যেটা তুমি লিখতে পারবা না বা লেখার নাই। ইটস আ ভেরি ভেগ কোয়েশ্চেন। এবং আমাদের নতুন কারিকুলামে সবচেয়ে বেশি প্রবলেম্যাটিক জিনিসটা হচ্ছে এটা, যে আমাদের এত এত কোয়েশ্চেন থাকে এবং এত শর্ট টাইম, তাই না? এত এত কোয়েশ্চেনে যদি আমি স্পেসিফিক্যালি রিটেনে মার্কস ভালো আনতে চাই, তাহলে আমাদেরকে ওইভাবেই শুরু থেকেই পড়তে হবে। যখন দেখবো একটা টপিক পড়তেছি, সেটার মধ্যে কনসেপ্ট ক্লিয়ার করার সাথে সাথে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটাকে নিয়ে বসতে হবে, যে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসতেছে, সেই অ্যান্সারগুলো আগে থেকেই আমি অ্যাটলিস্ট মাথার মধ্যে, ইফ নট খাতা করে, মাথার মধ্যে একটু রেডি করে রাখবো। কারণ আমরা কিন্তু লাস্ট মোমেন্টে যখন এগুলো রেডি করতে যাই, তখন অনেক হ্যাফাজার্ড হয়ে যায়, অনেক তাড়াহুড়া করি, শুরুর দিকে আমরা একটু সময় পাই। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, এই জিনিসগুলো মানে যেই সময় হোক না কেন, অবশ্যই আমাদের রিটেন ওরিয়েন্টেড পড়াটাও কমপ্লিট করতে হবে। কারণ রিটেনে কিন্তু অনেক মার্কস ক্যারি করা এবং ইজিলি মার্ক ক্যারি করার জন্য অনেক টেকনিক ফলো করা উচিত। এবং অর্থোডন্টিক্স বলো, প্রস্থোডন্টিক্স বলো, ওএমএস বলো, যে কোনো সাবজেক্ট বলো, রিটেনে যদি তুমি একটা ডায়াগ্রাম দাও, দ্যাট ইজ 100 টাইমস বেটার দেন রাইটিং আ হিউজ প্যারাগ্রাফ বা 2 পেজেস। হ্যাঁ, তো প্রথম কথা আমরা কি কি দিতে পারি, তাহলে এই গাম প্যাডের মধ্যে যদি শর্ট নোট আসে, তাহলে আমি কি কি লিখতে পারি? আমি লিখতে পারি হচ্ছে ডেফিনিশনটা, ওটার একটু, ওর যে মানে ওর যে ফিচার্স, ও ফার্ম থাকে, পিঙ্ক থাকে, এটা থাকে, ওর শেপটা লিখবো, ওর দুইটা কি কি গ্রুভ আছে ওগুলো একটু মেনশন করব। হ্যাঁ, এগুলো মেনশন করার পরে আমরা মোটামুটি এগুলোর মধ্যেই তারপরে ইনফ্যান্টাইল ওপেন বাইট নিয়ে লিখতে পারি। এত কিছু না লিখে আমি সবচেয়ে ইজিলি যেটা করতে পারি হচ্ছে, আমি একটা এঁকে দিতে পারি। দুইটা গাম প্যাড খুব সুন্দর করে আঁকলাম, হালকা করে একটা কালার নিয়ে গেলাম। কালার করতে পারবা না এটা বলবা না যে টাইম নাই, আমি কিন্তু কালার করছি। কারণ হচ্ছে কালার করলে একটা ডায়াগ্রাম যতই বাজেভাবে তুমি ড্র করো, তাড়াহুড়া করে ড্র করলে কোনোভাবেই তোমার পেন্সিল স্কেচ অনেক সুন্দর হবে না। কিন্তু তুমি ওটার মধ্যে একটুখানি কালার অ্যাড করে দাও, দেখবা যে কত সুন্দর হয়ে গেছে, মানে দেখতেই কিন্তু অন্যরকম লাগে। সো জাস্ট একটু এঁকে ওটার মধ্যে একটু কালার করে দিলা, পিঙ্ক কালার। তারপরে হচ্ছে তুমি
এখানে জাস্ট মার্ক করে দিলা যে এটা ম্যাক্সিলারি গাম প্যাড, এটা ম্যান্ডিবুলার গাম প্যাড, এগুলো হচ্ছে ট্রান্সভার্স গ্রুভ, এটা ল্যাটারাল সালকাস, এটা হচ্ছে জিঞ্জিভাল গ্রুভ, এটা হলো ডেন্টাল গ্রুভ। তাইলে আমার কিন্তু এতগুলো পোর্শন কিছু লেখা লাগলো না, কয়েকটা ওয়ার্ডসেই তুমি কিন্তু ফোকাস করে মানে শেষ করে দিলা। এটা হলো ল্যাবিওবাক্কাল পোর্শন, এটা লিঙ্গুয়াল পোর্শন। তাইলে কি হইলো, সাথে তুমি যদি লিখতে চাও যে দে ডেভেলপ ইন টু পার্টস, ওখানেই ডায়াগ্রামের পাশে তুমি অ্যাড করে দিতে পারলা টেক্সট। ইট ইট রিকোয়ার্স মানে এটা কিন্তু আরও ইজিলি বোঝানো যায়, এবং যেহেতু এটা করলে তাহলে কিন্তু তোমার ইজিলি তুমি শেষ করতে পারবা। তুমি ইনফ্যান্টাইল ওপেন বাইট এত কিছু এত বড় সড়ো করে না লিখে তুমি চাইলে এই ডায়াগ্রামটা অ্যাড করে দিতে পারো 3টা ডায়াগ্রামে, আর সাথে তুমি লিখলা হোয়াট ইজ আ গাম প্যাড, ওটার একটু ফিচার্স লিখলা, ওটার শেপটা লিখলা, শেষ। বাকি সব কিন্তু মোটামুটি এর মধ্যে হয়ে গেল। এটার যে 10টা সেগমেন্ট আছে, ট্রান্সভার্স গ্রুভ তো আঁকছো, এক একটা সেগমেন্ট মার্ক করে দিলা, লিখলা যে ইচ ইয়েতে এতগুলা সেগমেন্ট আছে, একটা গাম প্যাডের 10টা সেগমেন্ট আছে। এইগুলো অবশ্যই একদিনে হয়ে যাবে না, বা তুমি পরীক্ষার খাতায় বসে ডিসাইড করলে দেখা যাবে অ্যান্সারটা এত সুন্দর হয় না। আগে থেকে ডিসাইড করে রাখলে দেখবা যে তোমার জন্য ইজি হবে, যে তুমি ডায়াগ্রামটাকে রেডি করে রাখবা, এবং ডায়াগ্রামটা এতটা ইজি করবা যাতে তুমি ইজিলি ড্র করে ফেলতে পারো। হুম, গেল। সো আমাদের প্রি ডেন্টাল পিরিয়ড, ব্যাক টু আওয়ার অ্যাকচুয়াল ডিসকাশন, সেটা হচ্ছে অক্লুশাল ডেভেলপমেন্টের পিরিয়ডের মধ্যে আমাদের প্রিডেন্টাল পিরিয়ডের মধ্যে গাম প্যাড ছিল, বিকজ প্রিডেন্টাল পিরিয়ডের মধ্যে দাঁত থাকে না, তো গাম প্যাড আছে। আর কি আছে, আর আছে হচ্ছে আমাদের স্ট্যাটাস অফ ডেন্টিশন। এটা কিছুই না, আহামরি কিছু না, এটা হচ্ছে একটা নিওনেটাল কি মানে স্টেজ বা এই প্রিডেন্টাল পিরিয়ড আমাদের মোটামুটি 6 মাস থাকে। এটা ভ্যারিয়েবল, এক একজনের জন্য এক এক রকম, এক এক বাচ্চার জন্য এক এক রকম। সো 6 মান্থস আমাদের মোটামুটি ইয়ে থাকে, এবং এই 6 মান্থসে বা অ্যাট বার্থ প্রথম দিকেই কিন্তু আমাদের গাম প্যাডগুলো অত বড় থাকে না, যার কারণে ইনসাইসার্সগুলো একদম ক্রাউডেডভাবে থাকে। সো আস্তে আস্তে যখন গাম প্যাডসগুলো র্যাপিড গ্রোথ হয় তখন হচ্ছে ওরা ইরাপ্ট করতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেটা বললাম যে কিছু কিছু বাচ্চাদের কিন্তু একদম অ্যাট দ্য টাইম অফ বার্থ দে হ্যাভ সাম টিথ, তাই না, দে হ্যাভ ইরাপ্টেড টিথ, সেটাকে আমরা বলবো ন্যাটাল টিথ। সো the teeth that are found to have erupted at the time of birth are called natal teeth. এটা হচ্ছে একটা। এবং আরেকটা কিছু হয় কি, দেখা যায় যে একটা বাচ্চা অ্যাট বার্থ কোনো দাঁত হয় নাই, কিন্তু 2-3 মাস, 1 মাস 2 মাস বয়সে তার মানে ফার্স্ট মান্থেই তার একটা দাঁত উঠে গেল, তখন ওটাকে আমরা বলবো হচ্ছে নিওনেটাল টুথ। সো ফার্স্টে হচ্ছে ন্যাটাল, কারণ ন্যাটাল মানে কি বার্থ, পোস্ট ন্যাটাল পিরিয়ড, প্রিন্যাটাল পিরিয়ড, প্রিনেটাল ভাইটামিনস খায় না মানুষ, তো এই ন্যাটাল মানে কি বার্থ, অ্যাট দ্য টাইম অফ বার্থ মানে নেটাল। নিওনেটাল মানে হচ্ছে নতুন নেটাল, মানে নতুন নিউ বর্ন, নিও নেট রাইট, নিউলি বর্ন। তো নিওনেটাল টুথ মানে হচ্ছে একটা বাচ্চা যখন নিউলি বর্ন হয়েছে, মানে 1 মাসের মধ্যে ওর যদি দাঁত ইরাপ্ট করে তখন আমরা ওটাকে বলবো নিওনেটাল টুথ। এবং এটার মোস্ট কমন ইয়ে হচ্ছে ম্যান্ডিবুলার ইনসাইজার, কারণ এটাই আমাদের ফার্স্ট টুথ টু ইরাপ্ট, তাই না। তো ওইটাই আমার প্রথম আসার সবচেয়ে পসিবিলিটি থাকে, এবং ওটাই মোস্টলি এটা হয় নিওনেটাল টুথ, ম্যাক্সিমাম টাইমে ম্যান্ডিবল ইনসাইজার হয়। এবং এটার একটা ফ্যামিলিয়াল টেন্ডেন্সি আছে, ফ্যামিলির মধ্যে যদি আগে মানে এটা জেনেটিক আর কি, এবং এটা অবশ্যই ফিডিংয়ে ডিফিকাল্টি হয়, এটা আলাদা একটা ইয়ে, পেডিতে পড়বা আরও বেশি করে এটা ডিটেলস। সো deciduous dentition period, this is the period that begins right after আমাদের দাঁত ওঠার পর থেকে, তাই না। সো বিগিন মানে শুরু হয় কবে, 6 মান্থস, এবং শেষ হয় কবে, বা প্রাইমারি টিথ ইরাপশনটা শেষ হবে হচ্ছে অ্যারাউন্ড 2.5 to 3.5 years অফ এজ, যখন আমাদের সেকেন্ড ডেসিডুয়াস মোলার্স অক্লুশনে চলে আসে। তাইলে 6 মাস থেকে 2.5 থেকে 3 বছর, হ্যাঁ, অ্যারাউন্ড 3.5 years পর্যন্ত হচ্ছে আমার ডেসিডুয়াস ডেন্টিশন পিরিয়ড। এটা অবশ্যই রেঞ্জে দিতে হবে, কারণ মোটামুটি এক একজনের এক এক রকম ইয়ে, তাই না। তো 6 থেকে 2.5 বছর, 6 মাস থেকে 2.5 বছর, অথবা 6 মাস থেকে 3.5 বছর, অথবা 6 months to 2.5 to 3.5 years অফ এজ, এটা হলো আমার ডেসিডুয়াস ডেন্টিশনের পিরিয়ড। অ্যান্ড এরপরে আমরা আসি তাহলে ইরাপশন সিকোয়েন্স, যখন
আমার প্রথম মানে ডেসিডুয়াস টুথ উঠে, সেটা থেকে শুরু করে একদম লাস্ট ডেসিডুয়াস টুথ, দ্যাট মিনস দ্য ম্যান্ডিবুলার ইনসাইসার থেকে শুরু করে সেকেন্ড মোলার পর্যন্ত এই পিরিয়ডটা, রাইট? তো ফার্স্ট টুথ কে আসে, সেটা হচ্ছে ম্যান্ডিবুলার সেন্ট্রাল ইনসাইসার। তো লোয়ার সেন্ট্রাল ইনসাইসার কবে আসে? অ্যারাউন্ড 6 to 7 months অফ এজ, মানে 6 মাসে এটা আসতেছে। এবং একটা বিষয় আমরা বারবার রেঞ্জে বলতেছি যে সবার কিন্তু সেম না, তাই না? একটা বাচ্চার মোট 6 মাস থেকে দাঁত উঠার কথা, কিন্তু কত দিন পর্যন্ত বা আমরা কোন মানে ভ্যারিয়েশনকে একটা নর্মাল অ্যাকসেপ্ট করব, কখন এক একজনের দাঁত তো এক এক সময় উঠবে, কিন্তু সেটার কতটুকু আমরা অ্যাকসেপ্ট করব নর্মাল হিসাবে, সেটা হচ্ছে 3 মাস ফ্রম দ্য মেন এজ। মানে 6 to 7 মান্থসের আর 3 মাস আগে 3 মাস পরে এটাকে আমরা নিউ মানে নর্মাল ভাববো। হ্যাঁ, কিন্তু এর বেশি হলে তখন দেখা যায় কোনো ডিলে হচ্ছে, কোনো কারণে ডিলে হচ্ছে, কোনো গ্রোথ রিলেটেড কিছু কিনা, সেগুলো নিয়েও আমাদেরকে একটু করতে হবে। কারণ একটা বাচ্চার দাঁত আসার সাথে সাথে তার ফিডিং, তার জয়ের গ্রোথ এবং তার স্পিচ, আরও অনেক কিছু কিন্তু তার এটার সাথে লিঙ্কড। সো তার দাঁত যদি পরে আসে, সেক্ষেত্রে কিন্তু সেটা তার জন্যে অ্যালার্মিং এবং পরবর্তীতে ঝামেলা হতে পারে, তার অন্য সব কিছুকে হ্যাম্পার করতে পারে তার লাইফের, তাই না? সো যদি আমাদের জানা থাকে যে কখন দাঁত উঠবে, কখন কি, তখন ওটাকে আমরা একটা গাইডেন্স দিতে পারবো। সো সিকোয়েন্স অফ ইরাপশন কি কি আছে? এ বি সি ডি ই না, এ বি ডি সি ই। ফার্স্টে এ আসবে মানে সেন্ট্রাল ইনসাইসার, দেন ল্যাটারাল ইনসাইসার, দেন আসবে ফার্স্ট মোলার, দেন আসবে ক্যানাইন, দেন আসবে সেকেন্ড মোলার। সো আমাদের সিকোয়েন্স অফ ইরাপশন অফ ডেসিডুয়াস টুথ হচ্ছে বা ডেসিডুয়াস ডেন্টিশন, ওটাকে তো আমরা নোটেশনে এ বি সি ডি বলি, তাই না? সো ওইটা হবে এ বি ডি সি ই। ফার্স্টে আসবে সেন্ট্রাল ইনসাইসার, দেন ল্যাটারাল ইনসাইসার, দেন হচ্ছে আসবে ফার্স্ট মোলার, দেন আসবে ক্যানাইন, দেন আসবে হচ্ছে আমাদের সেকেন্ড মোলার। বিকজ ক্যানাইনের ইরাপশন পাথ তো আমরা জানি যে একটু লং। সো বাই দি এন্ড অফ 3 to 6 years ডেন্টাল আর্চটা স্টেবল হয়ে গেছে, ডেসিডুয়াস সবগুলা এসে পড়েছে। তো আমরা সিকোয়েন্স পড়লাম, এজ পড়লাম, যে সিকোয়েন্স অফ ইরাপশন কি এটা, এজও পড়লাম। এবার আসি আমাদের কিছু ফিচার্সে। ডেসিডুয়াস ডেন্টিশনের কিছু কিছু ফিচার্স আছে, এটা নিয়েও কিন্তু আমাদের শর্ট নোট আসে, কোয়েশ্চেন আসে যে হোয়াট আর দ্য ফিচার্স অফ ডেসিডুয়াস ডেন্টিশন পিরিয়ড, অথবা স্পেসিফিক্যালি ফিচারগুলোকে নিয়েও কিন্তু আসে। তার মধ্যে একটা ফিচার হচ্ছে স্পেসিং ইন ডেসিডুয়াস ডেন্টিশন, বা এই স্পেসগুলোকে, এটা হচ্ছে মানে ডেসিডুয়াস টিথ বা প্রাইমারি টিথের মাঝখানে হচ্ছে কিছু স্পেস থাকবে। নর্মালি একটা দাঁতের সাথে একটা দাঁত কিন্তু একটা কন্ট্যাক্ট পয়েন্ট থাকে দুইটা দাঁতের মাঝখানে। হ্যাঁ, নর্মাল যে অক্লুশন চিন্তা করলে এক্সট্রা যদি 1 মিলিমিটার স্পেস থাকে, সেটাকে আমরা কি বলবো? স্পেসিং। যদি স্পেস না থাকে এবং একেবারে একটার উপর একটা ওভারল্যাপ করে, তখন ওটাকে আমরা বলবো ক্রাউডিং ইন অর্থোডন্টিক ল্যাঙ্গুয়েজ, তাই না? সো নর্মালি এটা স্পেসিং থাকে ডেসিডুয়াস ডেন্টিশনে। সেই স্পেসগুলোর নাম আছে, সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল স্পেস অর ফিজিওলজিক্যাল স্পেস। তার মানে এটা কি? দিস ইজ আ ন্যাচারাল ফেনমেনা, এটা একটা নর্মাল ফেনমেনা, এটা কোনো অ্যাবনর্মাল কিছু না বা ম্যাল অক্লুশনে পড়তেছে না। কারণ আমরা অর্থোডন্টিক্সে কি পড়বো, যে কোনটা নর্মাল অক্লুশন, কোনটা ম্যাল অক্লুশন। সো ডেসিডুয়াস টুতে যদি স্পেসিং থাকে, তাহলে ওটা নর্মাল অক্লুশনের মধ্যেই পড়বে, ওটা কিন্তু আর ম্যাল অক্লুশনের কথা আমরা বলবো না, বা ওটা ওই স্পেসিং কোনো, ওটা থাকা আরও আসলে ভালো। এবং কেন ভালো ওটা আমরা পরে আরও পড়তেছি আর কি। তো এই ফিজিওলজিক স্পেসেস অর ডেভেলপমেন্টাল স্পেসের আরও নাম আছে, প্রাইমেট স্পেস অর অ্যানথ্রোপয়েড স্পেসও এটাকে বলা হয়। তাহলে এটার 4টা নাম আমরা পড়লাম: ফিজিওলজিক স্পেস, ডেভেলপমেন্টাল স্পেস, প্রাইমেট স্পেস, কারণ এটা প্রাইমেট, আমরা যে হিউম্যানস, মাঙ্কিজ, এপস, তারা সবাই মিলে যে ক্লাসিফিকেশনে, যে এভলিউশন তো না, মানে অ্যানিম্যাল কিংডমের যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনের মধ্যে যে প্রাইমেট, হ্যাঁ, সেই প্রাইমেটসদের মধ্যে এই জিনিসটা থাকে, যার কারণে এটাকে বলা হয় প্রাইমেট স্পেসও বলা হয়, এবং অ্যানথ্রোপয়েড অর সিমিয়ান স্পেসেসও বলা হয়ে থাকে। যাই হোক, এইটা হচ্ছে কি জিনিস, এটা হচ্ছে নর্মাল ডেভেলপমেন্টের মাঝখানে হচ্ছে মানে নর্মাল প্রাইমারি টুথের মাঝখানে কিছু স্পেস থাকে। যদি যদি কোনো বাচ্চার স্পেস না থাকে, সেক্ষেত্রে এটাকে আমরা মানে ধরে নিব বা অ্যাজ অ্যান ইন্ডিকেশন যে
ওর পার্মানেন্ট টুথে ক্রাউডিং হবে। মানে একটা বাচ্চার ডেসিডুয়াস টুথ দেখে আমরা কিন্তু তার মা বাবা, সে যখন আমার কাছে আসলো পেশেন্ট বাচ্চাটা, মা বাচ্চাকে নিয়ে আসলো অন্য কোনো কারণে, তখন আমরা খেয়াল করে দেখলাম, মাথায় থাকলো যে এই বাচ্চাটার কিন্তু সে কি 3 ইয়ার্স 4 ইয়ার্স বা 6 ইয়ার্স, এই বাচ্চাটার মুখের মধ্যে কোনো নেই, স্পেস নাই, দাঁতের মাঝখানে কোনো স্পেস নাই, ইন্টারডেন্টাল কোনো যে স্পেসিং হওয়ার কথা বাচ্চাদের ওরকম নাই। তখন আমি তার মাকে কিন্তু বলে দিতে পারবো বা তার বাবাকে কিন্তু বলে দিতে পারবো যে এই বাচ্চার আপনার কিন্তু পরবর্তীতে দাঁত আঁকাবাঁকা হওয়ার সম্ভাবনা আছে, এবং এটা কি বলা হয়, এটা এখানে ক্রাউডিং হতে পারে। তো ক্রাউডিং কিন্তু শুধু একটা অ্যাস্থেটিক প্রবলেম না, হ্যাঁ, এটা এখানে প্ল্যাক বেশি জমবে, ক্যালকুলাস বেশি জমবে, পরবর্তীতে ডেন্টাল ক্যারিজ বেশি হবে। তো এটা আমরা সুন্দর করে বুঝাই নিলাম, যাতে তারা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হলো, পরবর্তীতে তারা যাতে যদি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, মানে যখন একটা ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট গ্রোয়িং এইজে বিভিন্ন টাইপের, এগুলো ওরা অবভিয়াসলি অর্থোডন্টিস্টরা বুঝবে, কিন্তু সেটা কিন্তু অ্যাজ আর্লি যদি আমরা আর্লি ট্রিটমেন্ট করি তখন কিন্তু অনেক ইজি, মানে অনেক বেটার আউটকাম পেতে পারে, এবং অনেকগুলো পার্মানেন্ট টুথ হয়তো ড্যামেজ হওয়ার আগে থেকে আমরা তাদেরকে মানে অ্যাওয়্যার করে দিতে পারলাম। সো ডেসিডুয়াস অ্যান্টিরিয়ার্স বা বেশি মানে অ্যান্টিরিয়ার টুথের মধ্যে যদি ডেসিডুয়াস টুথ একেবারে সুন্দর অ্যালাইনমেন্টে আছে, দেখতে মনে হচ্ছে কি সুন্দর, কোনো স্পেস নাই, দে হ্যাভ আ 70% চান্স অফ ক্রাউডিং। সো ওটাও কিন্তু আমরা সুন্দর করে বলে দিতে পারবো, এই যে দেখো, দিজ আর দ্য ডেসিডুয়াস লাইক ডেভেলপমেন্টাল স্পেসেস, সুন্দর সুন্দর করে স্পেস থাকবে। এই স্পেসটা কতটুকু থাকে, ideally about 6 millimeter of space is required to avoid crowding. So যদি মোটামুটি একটা 6 মিলিমিটারের স্পেস থাকে ডেসিডুয়াস ডেন্টিশনে, তাহলে আমরা বুঝতে পারবো যে না, ঠিক আছে, যে এই বাচ্চাটার ক্রাউডিং হওয়ার চান্স নেই। সো এই যে ইন্টারডেন্টাল স্পেস যেহেতু আছে এই বাচ্চাদের, দেখো ইন্টারডেন্টাল স্পেস এত বড় বড় স্পেস, তো এটাকে আমরা ওপেন ডেন্টিশনও বলতে পারি। হ্যাঁ, এটার আরেকটা নাম হবে হচ্ছে ওপেন ডেন্টিশন। ইন্টারডেন্টাল স্পেস আছে, যেরকম ফিজিওলজিক্যাল স্পেস আছে, তাদেরকে আমরা বলবো ওপেন ডেন্টিশন, তাদের যে ডেন্টিশনটাকে। এবং যদি কোনো স্পেস না থাকে সেক্ষেত্রে আমরা বলবো ক্লোজড ডেন্টিশন। সো এই স্পেসিংটা কেন ইম্পর্টেন্ট এবং থাকাটা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে মিজিয়াল টু, বেসিক্যালি এই ক্যানাই এটা থাকলে পরবর্তীতে কিন্তু আমাদের যে পার্মানেন্ট টুথ, সেটা কিন্তু নর্মাল মানে ডেসিডুয়াস টুথ থেকে অনেক বেশি সাইজে বড়, তাই না? সো ওইটাকে অ্যাকোমোডেট করার জন্যেই হচ্ছে এই স্পেসটা থাকে। সো স্পেসিং এর সিন কোথায়, এই যে এই মোস্টলি এখানে এই বাচ্চাটার তো মোটামুটি অনেক জায়গায় স্পেস দেখতে পাচ্ছি, কিন্তু মেইনলি আমার স্পেসটা থাকবে কোথায়, সেটা হচ্ছে মিজিয়াল টু দ্য ম্যাক্সিলারি ক্যানাইন অ্যান্ড ডিস্টাল টু দ্য ম্যান্ডিবুলার ক্যানাইন। সো এই যে ম্যাক্সিলারি ক্যানাইনের মিজিয়াল এবং ম্যান্ডিবুলার ক্যানাইনের ডিস্টাল পার্টে যে স্পেসটা থাকবে সেটাকে আমরা স্পেসিফিক্যালি বলবো প্রাইমেট স্পেস, সিমিয়ান স্পেস আর অ্যানথ্রোপয়েড স্পেস। আর ওভারঅল সবগুলো স্পেসকে আমরা বলবো হচ্ছে ফিজিওলজিক স্পেস আর ডেভেলপমেন্টাল স্পেসেস। হ্যাঁ, তার মধ্যে স্পেসিফিক্যালি ক্যানাইনের মিজিয়াল অ্যান্ড ডিস্টাল, মানে ক্যানাইনের আপার ক্যানাইনের মিজিয়াল অ্যান্ড লোয়ার ক্যানাইনের ডিস্টাল পার্টটাকে আমরা মেইনলি বলবো হচ্ছে প্রাইমেট স্পেস, সিমিয়ান স্পেস অ্যান্ড অ্যানথ্রোপয়েড স্পেস, বিকজ এইটা মোর কমন ইন প্রাইমেটস। এবং এগুলো হচ্ছে ক্যানাইনের কাস্প, অপোজিং আর্চের ক্যানাইন কাস্পের প্লেসমেন্টের জন্য হেল্প করছে। সো গেল আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া বা ডেসিডুয়াস ডেন্টিশনের একটা সেকেন্ড পার্ট, তাই না, স্পেসিং। এরপরে ডেসিডুয়াস ডেন্টিশনে থাকে আরও কি, ফ্লাশ টার্মিনাল প্লেন, ডিপ বাইট। সো ওইগুলো নিয়ে আমরা পড়বো। সো হোয়াট ইজ ফ্লাশ টার্মিনাল প্লেন বা হোয়াট ইজ টার্মিনাল প্লেন? আমরা যদি খেয়াল করি, এটা একটা আর্চ, তাই না, এখানে আছে আমার এক সাইড দেখা যাচ্ছে, এটা আমার সেন্ট্রাল ইনসাইসার, ল্যাটারাল ইনসাইসার, এটা ক্যানাইন, ক্যানাইনের মিজিয়াল স্পেস আছে আপার ক্যানাইনের, তাই না। এইটা হলো ফার্স্ট মোলার, এটা সেকেন্ড মোলার, এটা হচ্ছে ফার্স্ট পার্মানেন্ট মোলার, এগুলো হচ্ছে ডেসিডুয়াস টুথ। এবং দেখো ফার্স্ট পার্মানেন্ট যে
সেকেন্ড ডেসিডুয়াস যে মোলারটা, আপার ডেসিডুয়াস মোলার এবং লোয়ার ডেসিডুয়াস মোলারের যে ডিস্টাল সারফেসটা, হ্যাঁ, এই ডিস্টাল সারফেসটা একটা লাইনে আছে। এই লাইনটাকে বলা হয় টার্মিনাল প্লেন। এবং এটা যদি এক মানে এরকম সমান থাকে, ভার্টিক্যাল থাকে, তাহলে এটাকে বলা হয় ভার্টিক্যাল টার্মিনাল প্লেন অথবা ফ্লাশ টার্মিনাল প্লেন। সো this is the mesiodistal relationship between the distal surface of upper and lower second molar. মিজিওডিস্টাল যে রিলেশনশিপটা, এখানে দেখো একটু টার্মিনাল প্লেনটা আছে কিন্তু দে আর নট ফ্লাশ বা ভার্টিক্যাল, একটু জিগজ্যাগ হয়ে গেছে, তার মানে এটা ডিফারেন্ট। এটা হলো আমার ফ্লাশ টার্মিনাল প্লেন। হ্যাঁ, এটা তিন টাইপের টার্মিনাল প্লেন হতে পারে, একটা হলো ডিস্টাল স্টেপ, একটা মিজিয়াল স্টেপ এবং একটা ফ্লাশ। ফ্লাশটা হচ্ছে কার ক্রাইটেরিয়া? আমার ডেসিডুয়াস টুথের ক্রাইটেরিয়া। ফ্লাশটা একটা নর্মাল ফিচার অফ ডেসিডুয়াস টুথ, মানে ডেসিডুয়াস ডেন্টিশনের নর্মাল ফিচার হিসাবে হচ্ছে এটা ফ্লাশ টার্মিনাল প্লেন, তাই না? তাহলে আমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে, এই ফ্লাশ টার্মিনাল প্লেনের কিন্তু তিনটা ভ্যারিয়েশন আছে। ফ্লাশটা থাকলে কি হবে? ক্লাস 1 মোলার রিলেশনশিপ ইন দ্য পার্মানেন্ট ডেন্টিশন। আচ্ছা, এটাতে আমরা একটু পরে আসি। সো মোটামুটি আমরা একটা ফ্লাশ টার্মিনাল প্লেনের ব্যাপারে বুঝলাম যে এটা কী জিনিস, এবং নর্মাল ডেসিডুয়াস টুথের জন্য নর্মালটা হচ্ছে ফ্লাশ বা ভার্টিক্যাল টার্মিনাল প্লেন থাকলে এটা নর্মাল। তাহলে ওই নর্মাল কেন বলবো? কারণ পরবর্তীতে তার নর্মাল অক্লুশন হবে, মানে ক্লাস 1 মোলার রিলেশনশিপ হবে। ওকে, এবার আমরা আসি আরেকটা ফিচার অফ দ্য ডেসিডুয়াস ডেন্টিশন, সেটা হচ্ছে ডিপ বাইট। ডিপ বাইট মানে কি? আপার অ্যান্ড লোয়ার টুথ, হ্যাঁ, যে ওভারল্যাপিং, ভার্টিক্যাল ওভারল্যাপিং অফ আপার অ্যান্ড লোয়ার টুথ ইজ কল্ড ওভারবাইট। হ্যাঁ, মানে আমরা তো জানি যে ম্যান্ডিবুলার টুথকে ম্যাক্সিলারি টুথ একটু কভার করে রাখে। কতটুকু কভার করে? সেটার ভার্টিক্যাল যে রিলেশনশিপ, 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, কতটুকু, সেই যে মেজারমেন্টটা, হ্যাঁ, যে আপার ইনসাইসার লোয়ার ইনসাইসারকে কতটুকু ওভারল্যাপ করতেছে যখন আমরা কামড় দিয়ে আসি, যখন আমরা বাইট করে আসি, যখন আমরা অক্লুশনে আছে, তখন কতটুকু ওভারল্যাপ করে সেটাকে আমরা বলতেছি ওভার বাইট। হ্যাঁ, কতটুকু বাইট আমরা কিভাবে করি? কামড় দিই ভার্টিক্যালি, তাই না? আমরা তো আর এরকম করে ট্রান্সভার্সলি বা করে করে কামড় দিই না, কামড়টা তো ভার্টিক্যাল হয়। তো ওভার বাইটটা কিন্তু ভার্টিক্যাল রিলেশনশিপ। যাই হোক, তো ওভার বাইটটা যদি বেশি হয়, নর্মাল ওভার বাইট হচ্ছে 2 to 3 মিলিমিটার, এর থেকে যদি বেশি হয় 4 মিলিমিটার, 3.5 মিলিমিটার, 5 মিলিমিটার, তখন ওটাকে আমরা বলবো ডিপ বাইট। এবং এগুলো ওভারবাইট, ডিপ বাইট, এগুলো নর্মাল অক্লুশনের অনেক আছে। ওভারবাইট, রিডিউসড ওভারবাইট, ডিপ বাইট, ক্লোজড বাইট, কভার বাইট, কত বাইট আছে। তো ডিপ বাইটটাই আমরা একটু মাথায় রাখি, সেটা হচ্ছে ফিচার অফ নর্মাল ফিচার অফ ডেসিডুয়াস ডেন্টিশন, মানে ম্যাক্সিলারি টুথগুলো একটু বেশি ওভারল্যাপ করে থাকবে ম্যান্ডিবুলার টুথকে। সো এটা কারণ আছে কিছু। সেটা হচ্ছে ডেসিডুয়াস যে ইনসাইসার্সগুলো, সেগুলো একটু বেশি আপরাইট হয়, মানে সোজা হয়। হ্যাঁ, ডেসিডুয়াস ইনসাইসারগুলো একদম সোজা সোজা, বাচ্চাদের দাঁতগুলো একদম সোজা সোজা হয়। আমাদের দাঁত কিন্তু একটু প্রোক্লাইন, মানে একটু ইনক্লাইনেশন, ল্যাবিয়াল সাইডে ইনক্লাইন্ড হয়ে থাকে, একটু হেলে থাকে, একটু ঠোঁটের দিকে ল্যাবিয়ালি একটু সামনের দিকে ইনসাইসার্সের একটা ইনক্লাইনেশন আছে, তাই না? একটা কি বলবো, একটা অ্যাঙ্গুলেশন আছে, তাই? সো এটা কিন্তু ডেসিডুয়াস টুতে থাকে না, এবং তার কারণেই ডিপ বাইটটা হয়। সো লোয়ার ইনসাইসার্স, হ্যাঁ, ম্যাক্সিলারি ইনসাইসারের একদম সিঙ্গুলামে গিয়ে আটকাবে, তার মানে ডিপ বাইট তো অবশ্যই হবে। সো এই ডিপ বাইটটা পরবর্তীতে যখন আমাদের, মানে এটা তো নর্মাল একটা ফিচার অফ ডেসিডুয়াস টুথ, তার মানে why is it called a normal feature of deciduous tooth? Because যখন পার্মানেন্ট টুথ হবে তখন এই ফিচারটা চলে গিয়ে নর্মাল অক্লুশনে আসবে। এই কারণেই কিন্তু এগুলোকে আমরা নর্মাল বলতেছি। স্পেসিংকে আমরা নর্মাল, মানে পার্মানেন্ট টুথের স্পেসিংকে কিন্তু আমরা নর্মাল বলতেছি না, কিন্তু ডেসিডুয়াস টুথের স্পেসিংকে আমরা নর্মাল বলতেছি। কেন? বিকজ পার্মানেন্ট টুথ যেটা আসবে, কারণ ডেসিডুয়াস টুথ তো টেম্পোরারি, মিল্ক টিথ চলে যাবে, আমার সারা জীবন কাটাতে হবে আমার পার্মানেন্ট টুথ দিয়ে। পার্মানেন্ট টুথটা যদি প্রপার থাকে,
প্রপার হয়, সেটার যে ক্রাইটেরিয়া মানে তার প্রিডেসেসর বা তার ডেসিডুয়াস টুথগুলোর মধ্যে যদি স্পেসিং থেকে পার্মানেন্ট টুথ ঠিক হয়, তার মানে ওইটাই ডেসিডুয়াস টুথের জন্য ঠিক, তাই না? সো ডিপ বাইটটা পরবর্তীতে কিছু কিছু ফ্যাক্টরসে রিডিউস হয়ে যায়। কি কি? সেটা হচ্ছে ইরাপশন অফ ডেসিডুয়াস মোলার্স যখন হয়, প্রথমে তো কি আসতেছে, প্রথমে এ আসতেছে, বি আসতেছে, তাই না? মানে সেন্ট্রাল অ্যান্ড ল্যাটারাল ইনসাইসার অ্যান্টিরিয়র টিথ আসতেছে। তো অ্যান্টিরিয়র টিথ আসলে কি হবে, তখন হচ্ছে ওদের প্রথমেই ডিপ বাইটটা মানে ওরা দুইটাই ভার্টিক্যাল, সো ওভারল্যাপটা খুব সুন্দরভাবে অনেক বেশি হবে। আস্তে আস্তে যখন ডেসিডুয়াস মোলার টুথগুলো ডি উঠবে, ই উঠবে, তখন আস্তে আস্তে এই ডিপ বাইটটা কমে যাবে। আর কি কি আছে, আর কি কি কারণে? অ্যাট্রিশন অফ দ্য ইনসাইসার্স অ্যান্ড ফরওয়ার্ড মুভমেন্ট অফ দ্য ম্যান্ডিবল ডিউ টু গ্রোথ। গ্রোথের কারণে ম্যান্ডিবলটা সামনের দিকে আগাবে, আর অ্যাট্রিশন হবে ইনসাইসার্সদের, কারণ কম বেশি কিছুটা অ্যামাউন্টে কিন্তু অ্যাট্রিশন হয় মানুষের। তো প্রথমে ইনসাইসার্সগুলো অনেক লম্বা লম্বা হয়, আস্তে আস্তে খাওয়া দাওয়া মানে প্রথম দিকে তো শুধু ইনসাইসার দিয়ে খাওয়া দাওয়া করবে, কারণ ওর তো মোলার টুথ এখন আসেই নাই। তো মোলার টুথ যখন আসবে তার আগ পর্যন্ত তো ইনসাইজার দিয়ে খাওয়া দাওয়া করতে করতে ওটার একটু কিছু ওয়ারিং ডাউন হয়, ভার্টিক্যাল ওয়ারিং, তার কারণে ডিপ বাইটটা কমে যায়। এই গেল আমাদের কি ডেসিডুয়াস ডেন্টিশনের ইম্পর্টেন্ট পয়েন্টস, ফিচার্স, এক্সট্রা জিনিসপত্র। এবার আমরা আসি আমাদের মিক্সড ডেন্টিশন পিরিয়ড। মিক্সড ডেন্টিশন পিরিয়ডটা হচ্ছে 6 ইয়ার্স থেকে শুরু হয়, বিকজ ফার্স্ট পার্মানেন্ট মোলার আসে 6 ইয়ার্স অফ এজে, তাহলে এটা 6 বছর থেকে শুরু হবে। এবং এই যে আহ, শুরু হইলো এটার মধ্যে, তাহলে আমার মিক্সড ডেন্টিশন আমরা কখন বলবো? যখন বোথ পার্মানেন্ট টুথ অ্যান্ড ডেসিডুয়াস টুথ দুইটা আমাদের ওরাল ক্যাভিটিতে প্রেজেন্ট থাকবে একসাথে, তখন আমরা বলবো মিক্সড। এটার আবার 3টা ফেজ আছে। ফার্স্ট ট্রানজিশনাল পিরিয়ড, কারণ এটা তো ট্রানজিশন পিরিয়ড, মিক্সড ডেন্টিশন ইজ আ ট্রানজিশন পিরিয়ড, যে ডেসিডুয়াস থেকে পার্মানেন্টের দিকে যাচ্ছে। সবগুলো দাঁত একসাথে পড়ে গিয়ে একটা একটা করে উঠলে তো খাওয়া দাওয়ার অনেক সমস্যা হবে, এবং সেটার মধ্যে গ্রোথেরও একটা ঝামেলা আসবে, বিকজ ওয়ান টুথ গাইডস দি আদার, বা একটা ইরাপশন আরেকটা ইরাপশনের সাথে রিলেটেড। তো একটা একটা করে উঠতেছে, সো এটা তো অবশ্যই একটা ট্রানজিশন। সো এটার মধ্যে 3টা ফেজ আছে, এই মিক্সড ডেন্টিশন পিরিয়ডে আমাদের 3টা ফেজ আছে। প্রথম ফেজটা হচ্ছে ফার্স্ট ট্রানজিশনাল পিরিয়ড, সেকেন্ড ফেজ হচ্ছে সেকেন্ড না ইন্টার ট্রানজিশনাল পিরিয়ড, থার্ডটা হচ্ছে সেকেন্ড মানে ফার্স্ট ট্রানজিশনাল পিরিয়ড, ইন্টার ট্রানজিশনাল পিরিয়ড, দেন হচ্ছে সেকেন্ড ট্রানজিশনাল পিরিয়ড। সো হোয়াট ইজ দ্য ফার্স্ট ট্রানজিশনাল পিরিয়ড? এই পিরিয়ডটাতে হচ্ছে ফার্স্ট পার্মানেন্ট মোলার আসে মেইনলি, এবং এক্সচেঞ্জ অফ ডেসিডুয়াস ইনসাইসার উইথ দ্য পার্মানেন্ট ইনসাইসার। তাহলে আমার কি কি হইলো? দুটা চেঞ্জ আসলো, একটা হচ্ছে ফার্স্ট পার্মানেন্ট মোলারগুলো আসলো, ওটার তো আর কিছু না, ওরা সেকেন্ড মোলারের পিছনে ফার্স্ট পার্মানেন্ট মোলার 6 চলে আসবে, এবং আমার যে ডেসিডুয়াস ইনসাইসারগুলো সেগুলো হচ্ছে পার্মানেন্টের সাথে এক্সচেঞ্জ হওয়া শুরু করবে, ডেসিডুয়াসগুলো পড়ে যাবে, পার্মানেন্টগুলো আসা শুরু করবে। দ্যাট ইজ মাই ফার্স্ট ট্রানজিশনাল পিরিয়ড। সো প্রথম ব্যাপার হচ্ছে কি, ফার্স্ট মোলার উঠবে, এবং আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই মোলার রিলেশনশিপটা, বিকজ দ্যাট উইল ডিটারমাইন মাই আদার রিলেশনশিপ, অ্যাঙ্গেলস, ক্লাসিফিকেশন অ্যান্ড এভরিথিং। সো 6 ইয়ার্স অফ এজে আমার ফার্স্ট মোলার, যেটা পার্মানেন্ট ফার্স্ট মোলার চলে আসলো, এবং the location and relationship of the first molar, permanent molar, depends upon the distal relationship বা distal surface relationship বা terminal plane relationship যেটা ছিল between the upper and lower second deciduous molars। তার মানে এই যে সেকেন্ড ডেসিডুয়াস মোলার্সদের যে টার্মিনাল প্লেনের কথা বলতেছিলাম, এই রিলেশনশিপটার উপরেও কিন্তু আমার ফার্স্ট মোলারের ইরাপশনের প্লেসমেন্ট বা লোকেশনটা ডিপেন্ড করবে, তাই না? কারণ এটার পিছনে উঠবে, এখানে যদি বেশি জায়গা মানে একই জায়গায় জায়গা পায় দুইটার, এখানে যদি একই সাথে থাকে, সেকেন্ড মোলার আপার অ্যান্ড লোয়ার যদি একই প্লেনে থাকে, ও তো উঠবে, ও তো সামনে আগে আসতে পারবে না, তাই না? আর এখানে যদি একটু স্পেস এদের ইয়ের মধ্যে একটু আগে পিছে থাকে, তখন ওরাও আগে পিছে উঠতে পারবে, তার কারণে এটার উপর এটা ডিপেন্ড করে। সো এই যে মিজিও ডিস্টাল রিলেশনশিপ বা এই যে ভার্টিক্যাল প্লেনের যে রিলেশনশিপ, এই যে ডেসিডুয়াস, এটা হলো 3টা টাইপের। এর আগেও বলছি, এটা হচ্ছে একটা ফ্লাশ, একটা ডিস্টাল স্টেপ, একটা মিজিয়াল স্টেপ।
টার্মিনাল প্লেনস বেসিক্যালি ওদের ফিউচার, মানে ডেসিডুয়াস টুথের এই টার্মিনাল প্লেন উইল গিভ মি দ্য ইন্ডিকেশন যে ফিউচার পার্মানেন্ট টুথটা কীভাবে আসবে। সো যখন এটা ফার্স্ট মানে ফ্লাশ টার্মিনাল প্লেনে থাকবে, গ্রোথ প্যাটার্ন যদি একই থাকে, আস্তে আস্তে মানে ম্যান্ডিবল কিন্তু সামনের দিকে যায়। আমাদের নর্মাল গ্রোথ প্যাটার্ন সাজেস্ট যে ম্যান্ডিবলটা একটু সামনের দিকে যাবে। যদি এটা সামনের দিকে যায় তাহলে কিন্তু কি হবে, ও একটু সামনে চলে আসবে এবং অ্যাঙ্গেলস ক্লাস ওয়ান রিলেশনশিপ অনুযায়ী মিজিও বাকাল কাস্প অফ দি আপার ফার্স্ট পার্মানেন্ট মোলার উইল অক্লুডেড দি অ্যান্টিরিয়ার বাকাল গ্রুপ অফ দ্য লোয়ার ফার্স্ট পার্মানেন্ট মোলার। তাইলে এটা যদি একটু সামনে চলে যায় তখন কিন্তু এই এই রিলেশনশিপে ও ক্লাস ওয়ানেই যাবে পরবর্তীতে, কারণ ম্যান্ডিবল একটু শিফট করে। এবং ডিস্টাল স্টেপে কি হবে, যদি এইভাবেই হয় তাহলে সে আমার পার্মানেন্ট মোলারটা কি, এই দেখো পার্মানেন্ট মোলারের রিলেশনশিপ, এখানে মিজিওবাকাল কাস্টটা সামনের দিকে আছে, ডিস্টোবাকাল কাস্ট উইল অক্লুড অ্যাট দি অ্যান্টিরিয়র বাকাল গ্রুভ, যেটা ক্লাস টু রিলেশনশিপ, রাইট। এবং মিজিয়াল স্টেপটা তাহলে হবে কি ক্লাস থ্রি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোন স্টেপ কোন রিলেশনটা পরবর্তীতে করে, হোয়াট ইজ দ্য ফিউচার, হ্যাঁ, হাউ দে প্রেজেন্ট ইন দ্য ফিউচার পার্মানেন্ট ডেন্টিশন। সো মিজিয়ালটা থাকে কি ক্লাস থ্রি, হ্যাঁ। কিন্তু যদি সেম গ্রোথ প্যাটার্ন, এখানে দুটা কথা আছে যে সেম গ্রোথ প্যাটার্ন হলে কি হবে এবং যদি শিফটিং ফরওয়ার্ড হয় তাহলে কি হবে। তো দুটো জিনিস মনে রাখতে পারলে তো খুবই ভালো, কিন্তু একটা মনে রাখতে পারলেও সবচেয়ে বেস্ট, মানে সবচেয়ে বেস্ট না, অ্যাকচুয়ালি সবচেয়ে বেস্ট হচ্ছে দুটা মনে রাখতে পারা। আর যদি সেটা না পারো, সামহাও একটু কনফিউজিং লাগে, সেক্ষেত্রে আমরা একটাই মনে রাখলে সুবিধা হয়। তো ডিস্টাল স্টেপটা হতে পারে ক্লাস টু, হতে পারে এন্ড অন এন্ড মোলার রিলেশন। এন্ড অন মোলার রিলেশন মানে কি, মানে এরকম একদম কোনো ডিস্টালিও থাকবে না, একদম কাস্প টু কাস্প, ফসা টু ফসা, এরকম কাস্প টু কাস্প রিলেশন থাকবে। আমাদের লাগবে কি কাস্প টু ফসা রিলেশন, তাই না, ফর অক্লুশন। কারণ একটা জায়গা থেকে আমি যদি কামড় দিই, আই ওয়ান্ট টু মেক শিওর মাই ফুড ইজ ক্রাশড, তো ওইটা কিন্তু গ্যাপ থেকে গেলে হবে না, তাই না। অ্যান্ড ফ্লাশ টার্মিনাল প্লেনে যদি কোনো কিছুই না হয়, সামনের দিকে ম্যান্ডিবল শিফট না করে, তাহলে তো এইভাবেই থেকে যাবে, তখন এন্ড অন হবে। যদি ম্যান্ডিবুলার গ্রোথ ঠিক মতো হয় দেন আমরা ক্লাস ওয়ান যাবে। সো ডিস্টাল স্টেপটা ক্লাস টু মোলার রিলেশনশিপে চলে যেতে পারে, বিকজ ম্যান্ডিবলটা পিছের দিকে আছে, ম্যাক্সিলারটা সামনের দিকে, তার মানে ক্লাস টু, ওইভাবেও মনে রাখতে পারি। আর যদি দেখা যায় যে ম্যান্ডিবল সামহাও কি করে, ম্যান্ডিবল আস্তে আস্তে কিন্তু গ্রো করবে, রাইট। তো ম্যান্ডিবল গ্রো করলে কিন্তু কি হবে, এন্ড অনে চলে যেতে পারে। তাহলে ডিস্টাল স্টেপ হচ্ছে ক্লাস টু অর এন্ড অন, ফ্লাশ টার্মিনাল হচ্ছে এন্ড অন অর ক্লাস ওয়ান, গ্রোথের পরে ক্লাস ওয়ান ম্যান্ডিবুলার গ্রোথ। অ্যান্ড মিজিয়াল স্টেপটা, যদি মিজিয়াল স্টেপ থাকে, মিজিয়াল স্টেপটা কিন্তু প্রথম দিকেই একদম ভালো, যে প্রথম দিকে মোলার রিলেশনশিপটা ক্লাস ওয়ান থাকে এবং গ্রোথটা যদি ওই রকমই থেকে যায় তাহলে ক্লাস ওয়ানই থেকে যাবে। বাট যদি ম্যান্ডিবুলার গ্রোথ বাড়ে তখন কিন্তু ম্যান্ডিবলটা আগে থেকেই সামনে আসে, আরও সামনে চলে গেলে কি হবে, ক্লাস থ্রি। এই হচ্ছে আমার টার্মিনাল প্লেনের ইয়েগুলো। সো ফার্স্ট ট্রানজিশনাল পিরিয়ডে যখন ফার্স্ট পার্মানেন্ট মোলার আসে, তখন আমাদের এই যে টার্মিনাল প্লেনের যে রিলেশনশিপটা উইল গাইড আস যে পরবর্তীতে আমার কি হবে, আমার দাঁতগুলো মানে ক্লাস ওয়ান, ক্লাস টু না ক্লাস থ্রি, এটার একটা ইন্ডিকেশন দিয়ে দিবে। সো এটা তো অলরেডি আমরা পড়ে ফেলছি যে দ্য ডিস্টাল সারফেস অফ আপার অ্যান্ড লোয়ার সেকেন্ড মোলার যদি সেম ভার্টিক্যাল প্লেনে থাকে তাহলে এটাকে বলা হয় ফ্লাশ অর ভার্টিক্যাল টার্মিনাল প্লেন। এটা নর্মাল ফিচার অফ ডেসিডুয়াস ডেন্টিশন। এটাকে বলা হয় ফ্লাশ অর এন্ড অন রিলেশনশিপ অফ ফার্স্ট পার্মানেন্ট মোলার। এবং আস্তে আস্তে কি হবে, এন্ড অন মোলার রিলেশনশিপ টু ক্লাস ওয়ান যদি যেতে চায় তাহলে লোয়ার মোলারটা সামনের দিকে যেতে হবে, কতটুক যেতে হবে, 3 to 5 মিলিমিটার। এবং এটা কেন, মানে কিভাবে যাবে, এই যে ফ্লাশ টার্মিনাল প্লেন থেকে সে সামনের দিকে, লোয়ার মোলারটা সামনের দিকে যাবে বাই ইউজিং দিজ কি ফিজিওলজিক্যাল স্পেসেস। সো এই ফিজিওলজিক্যাল স্পেসগুলো ইউজ করবে এবং আরেকটা স্পেস আছে লিওয়ে স্পেস, এই দুইটা স্পেসই ইউজ করবে, হ্যাঁ। এটা ইউজ করবে এবং ডিফারেন্সিয়াল ফরওয়ার্ড গ্রোথ অফ ম্যান্ডিবল হয় একটা, যেটা আমরা একটু আগে থেকেই বলে আসছি যে ফরওয়ার্ড গ্রোথ, আস্তে আস্তে গ্রোথ অফ দ্য ম্যান্ডিবল ইজ ফরওয়ার্ড। সো এই ফরওয়ার্ড গ্রোথটা হতে থাকবে, হইলে আলটিমেটলি সে একটা প্রপার ক্লাস ওয়ান মোলার রিলেশনশিপে চলে যাবে। সো
এই মোলার রিলেশনশিপটা ক্লাস মানে একদম ফ্লাশ বা এন্ড অন মোলার রিলেশনশিপ থেকে ক্লাস ওয়ানে শিফট করে দুইটা ওয়েতে বা দুইটা ফোর্সে। বেসিক্যালি যখন ফার্স্ট পার্মানেন্ট মোলারটা ইরাপ্ট হয় তখন একটা ইরাপ্টিং, যে আর্লি শিফট বলা হয় এটাকে, এটা হচ্ছে আর্লি শিফট বা লেট শিফট দুইটা ওয়েতে। দুইটা ওয়েতে এই ফরওয়ার্ড গ্রোথ হয়ে মানে তাদের এই ফ্লাশ থেকে সে ক্লাস ওয়ান মোলার রিলেশনশিপে যায়। এটা এই ডায়াগ্রাম দেখে সুন্দর করে বোঝানো যায়। সেটা হচ্ছে এই যে ফার্স্ট পার্মানেন্ট মোলার যখন ইরাপ্ট হয় তখন একটা ফোর্স দিচ্ছে, ফোর্স দিলে সেকেন্ডকে ধাক্কা দিচ্ছে, ওকে ধাক্কা দিচ্ছে, ও এটা এই যে এখানে মাঝখানে যে প্রাইমেট স্পেসগুলো ছিল, হ্যাঁ, ডেভেলপমেন্টাল স্পেস অ্যারাউন্ড দ্য ক্যানাইন, যে প্রাইমেট স্পেসটা, এই স্পেসটাকে কভার মানে ইয়ে হয়ে গেছে, ডেসিডুয়াস টুথটা সামনে আগায় গেছে, ওই টুথটাকে ওই স্পেসগুলো ক্লোজ হয়ে গেছে এবং দ্য মোলার টুথ হ্যাজ কাম ফরওয়ার্ড বা মিজিয়ালি শিফটিং হয়েছে। সো এটাকে বলা হয় আর্লি শিফট। কিন্তু কিছু কিছু বাচ্চাদের তো এই প্রাইমেট স্পেস থাকে না, তাই না? যাদের এই প্রাইমেট স্পেস থাকে না তাদেরও কিন্তু একটা ওয়ে আছে যে তাদেরও পরবর্তীতে ক্লাস ওয়ান মোলার রিলেশনশিপে যেতে পারে। হাউ? বাই ইউটিলাইজিং দ্য লিওয়ে স্পেস। যদি একটা বাচ্চার, হ্যাঁ, এই ফ্লাশ টার্মিনাল প্লেন থেকে মানে এন্ড অন মোলার রিলেশনশিপ থেকে ক্লাস ওয়ান মোলার রিলেশনশিপ যাওয়ার জন্যে সে যদি লিওয়ে স্পেস ব্যবহার করে তাহলে লেট শিফট, আর সে যদি প্রাইমেট স্পেস ব্যবহার করে তাহলে হচ্ছে কি আর্লি শিফট। সো যাদের প্রাইমেট স্পেস থাকে না তাদেরও কিন্তু একটা ওয়ে আছে বা তারাও কিন্তু লিওয়ে স্পেসটা ইউজ করতে পারে পরবর্তীতে। লিওয়ে স্পেস অফ ন্যান্স এটা কি জিনিস? Combined mesiodistal width of the permanent canines and premolars is usually less than that of the deciduous canines and molars. কারণ কি, মোলার টুথ তো স্বাভাবিকভাবে একটু কি হয়, চওড়া হয়। তো এটা হোক ডেসিডুয়াস টুথের মোলারগুলা কিন্তু আর রিপ্লেসড বাই প্রিমোলারগুলো আরও কিন্তু চাপা চাপা হয়। সো ওদের তিনটা ক্যানাইন, ফার্স্ট প্রিমোলার, সেকেন্ড প্রিমোলার, পার্মানেন্ট ডেন্টিশনে কিন্তু ওদের যে কম্বাইন্ড মিজিও ডিস্টাল উইথ সেটা কিন্তু একটু কম থাকে, আর ডেসিডুয়াস টুথেরটা কিন্তু বেশি থাকে। সো ওই যে এক্সট্রা স্পেস, কারণ ডেসিডুয়াস টুথ তো আগে আসছে মুখের মধ্যে, তো ওর তো স্পেস অলরেডি আছে, তো ও যখন পড়ে যাচ্ছে তার সাকসেসর কারা? ক্যানাইনটা, ক্যানাইন পার্মানেন্ট ক্যানাইন, আর ফার্স্ট মোলারের সাকসেসর হচ্ছে ডেসিডুয়াস, ফার্স্ট মোলারের সাকসেসর হলো ফার্স্ট প্রিমোলার, ডেসিডুয়াস সেকেন্ড মোলারের সাকসেসর হচ্ছে সেকেন্ড প্রিমোলার। ওরা যখন আসতেছে তখন কিন্তু এটা এক্সট্রা একটা স্পেস থেকে যায়, ওই স্পেসটাকে বলা হয় লিওয়ে স্পেস অফ ন্যান্স, ওই সারপ্লাস স্পেসটাকে। তো ওই স্পেসটা যাদের প্রাইমেট স্পেস নাই ওই স্পেসটা ব্যবহার করেও কিন্তু একটু শিফটিং হইতে পারে, কিন্তু ওটা কিন্তু পরে হবে, কারণ ততদিনে হচ্ছে আমার সেকেন্ড মোলার, ফার্স্ট মানে সব মোলার টুথগুলো পড়তে হবে, প্রিমোলারগুলা উঠতে হবে, ওই পর্যন্ত ওয়েট করার পরে যখন মোলারটা সামনের দিকে যেতে পারবে, মানে পার্মানেন্ট মোলারটা সামনের দিকে, লোয়ার পার্মানেন্ট মোলারটা, তখন সেই শিফটিংটাকে আমরা লেট শিফট বলছি, কারণ এটা তো পরে হবে, এই জন্যে এটাকে লেট শিফট বলা হয়। সো এই গেল আমাদের ফার্স্ট ট্রানজিশনাল পিরিয়ডের ফ্লাশ টার্মিনাল প্লেন থেকে পরবর্তীতে কি হয়, যে অ্যাকচুয়াল লাইক ক্লাস ওয়ান রিলেশনশিপ কীভাবে যায় সেটা টু ওয়েজ, আর্লি অ্যান্ড লেট শিফট। এবার আসি মিজিয়াল স্টেপ টার্মিনাল প্লেন। যদি ডিস্টাল সারফেস অফ দ্য লোয়ার সেকেন্ড মোলার ইজ মোর মিজিয়াল দ্যান দ্যাট অফ দি আপার, তখন কি হয়? মিজিয়াল স্টেপ, এটা তো একদমই প্রথমেই যখন মোলার টুথটা উঠবে সে কিন্তু ক্লাস ওয়ান মোলার রিলেশনশিপেই থাকবে, কারণ ও হচ্ছে মিজিয়ালি অলরেডি আসে, সেকেন্ড মোলারটা ডেসিডুয়াস সেকেন্ড মোলার অলরেডি মিজিয়ালি আসে, তো ও তো মিজিয়ালি উঠবে আর ও ডিস্টালি উঠবে, সুন্দর করে ওরা একদম ক্লাস ওয়ান রিলেশনশিপেই থাকবে। কিন্তু পরে যখন আবার ম্যান্ডিবলটা গ্রো করবে তখন আস্তে আস্তে যদি আরও সামনের দিকে চলে যায় তাহলে তো ক্লাস ওয়ান আর থাকবে না, তো প্রথমেই ক্লাস ওয়ান হয়ে গেলে কিন্তু সমস্যা। সো এটাই হলো আমার মিজিয়াল স্টেপ টার্মিনাল প্লেন। সো যদি এই গ্রোথটাই থাকে, কোনো এক্সট্রা গ্রোথ না হয়, ম্যান্ডিবলটা ওভাবেই থেকে যায়,
তাহলে সে ক্লাস 1-এই থাকবে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে যদি গ্রোথটা পারসিস্ট করে তখন কিন্তু ক্লাস 3 মোলার রিলেশনশিপে চলে যাবে। সো মিজিয়াল স্টেপ ক্লাস 3 আলটিমেটলি। এবং ডিস্টাল স্টেপটা কি? ডিস্টাল সারফেস অফ দ্য লোয়ার ডেসিডুয়াস মোলার হচ্ছে একটু ডিস্টালি থাকবে বেশি। তাহলে কি হবে? অলরেডি ম্যাক্সিলাটা সামনের দিকে আছে, ম্যান্ডিবলটা পিছনের দিকে, তো এটা ডিস্টাল স্টেপ ক্লাস 2-তে হয়ে যাবে। এই তারপরে আসি আমাদের এক্সচেঞ্জ অফ ইনসাইসার্স। আমরা তো জানি যে পার্মানেন্ট ইনসাইসার্সগুলো অবশ্যই ডেসিডুয়াস থেকে অনেক বেশি বড়। তো ডেসিডুয়াস থেকে বড় হইলে অবশ্যই এক্সট্রা কিছু স্পেস থাকে, মানে ডেসিডুয়াস টুথের মাঝখানে, হ্যাঁ, ডেসিডুয়াস ইনসাইসার্সের মাঝখানে কিন্তু এক্সট্রা স্পেস থাকতেছে। ওই এক্সট্রা স্পেসটাকে বলা হয় হচ্ছে ইনসাইসার লায়াবিলিটি, দ্য এক্সট্রা স্পেস দ্যাট ইজ অ্যাভেলেবল ফর দ্য পার্মানেন্ট ইনসাইজার্স টু ইরাপ্ট। স্পেস অ্যাভেলেবল সেটা কত, সেটা আমাদের জানতে হবে। ম্যাক্সিলাতে 7 মিলিমিটার, কারণ ম্যাক্সিলারি ইনসাইসার বা ম্যাক্সিলারি অ্যান্টেরিয়র টুথ কিন্তু সবচেয়ে বেশি চওড়া, সবচেয়ে বেশি মিজিওডিস্টাল উইডথ আছে তার। এবং ম্যান্ডিবুলারটা হচ্ছে কত? 5 মিলিমিটার, যেহেতু ম্যান্ডিবুলার টুথগুলো আর একটু চিকন চিকন হয়, ম্যান্ডিবুলার পার্মানেন্ট টুথগুলোও একটু চিকন চিকন হয়, তো ম্যান্ডিবুলে একটু কম থাকে। ম্যাক্সিলারিটা একটু বেশি লম্বা, মানে বেশি চওড়া, নট লম্বা, যার কারণে এক্সট্রা স্পেস লাগে। সেই এক্সট্রা স্পেসটা আছে, সেই অ্যাভেলেবল স্পেসটাকে বলা হয় ইনসাইসার লায়াবিলিটি, যেই স্পেসটা দিয়ে পরবর্তীতে তোমার পার্মানেন্ট টুথটা, পার্মানেন্ট ইনসাইসারগুলো উঠবে। এই ইনসাইসার লায়াবিলিটিটা কিছু কিছু ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে। সেটা হচ্ছে ইন্টারডেন্টাল যে স্পেসগুলো থাকে, এই লায়াবিলিটিটা মানে এই স্পেসটা পায় কোথায়? ওই যে আমরা প্রথমে পড়ছি যে ডেভেলপমেন্টাল স্পেস বা ফিজিওলজিক্যাল স্পেস ছিল, হ্যাঁ, প্রাইমারি ডেন্টিশনে মাঝখানে মাঝখানে সবগুলো দাঁতের মাঝখানে, সেই ফিজিওলজিক্যাল স্পেস যদি থাকে, দে আর ইউটিলাইজড অ্যাজ ইনসাইসার লায়াবিলিটি, ওই ডেভেলপমেন্টাল স্পেসগুলো। আর যদি না থাকে তাহলে তো তখন কি হবে? এত ইজিলি পার্মানেন্ট ইনসাইসাসগুলো অ্যাকোমোডেট করবে না, হয়তো একটু ঝামেলা হবে। কি ঝামেলা হতে পারে? হয়তো অন্যভাবে অ্যাকোমোডেট করা যেতে পারে। সেটা কি? সেটা হতে পারে যে ইন্টার ক্যানাইন উইথ, বাচ্চাদের সাথে সাথে, মানে বাচ্চা বড় হচ্ছে, তার তো শুধুমাত্র মানে ম্যাক্সিলা ম্যান্ডিবল তো ওই সাইজে থেকে যাবে না, সেটাও তো বড় হবে। তো ওই আর্চগুলো, তো ম্যান্ডিবুলার আর্চ, ম্যাক্সিলারি আর্চ যখন বড় হয়, তখন তাদের মাঝখানে যে ইন্টার ক্যানাইন উইথটা, মানে দুইটা ক্যানাইনের মাঝখানে যে স্পেসটা, সেটাও তো বাড়বে, বিকজ আর্চটাই গ্রো করতেছে। তো that also gives us the space for the permanent incisors to erupt and change of incisor inclination, মানে একবার এই কথাটা অলরেডি বলা হয়ে গেছে যে প্রাইমারি ইনসাইসাসগুলো কি থাকে? সোজা থাকে। হ্যাঁ, আমাদের ডেসিডুয়াস টুথের ইনসাইসাসগুলো সোজা সোজা থাকে, তার কারণে কি থাকে? ওভার বাইটটা বেশি থাকে, ডিপ বাইট থাকে, তাই না? তো ডিপ বাইটটাও থাকে। আর যখন পার্মানেন্ট টুথ হয় তখন কিন্তু ওটা আর আপরাইট উঠে না, একদম সোজা উঠে না, তখন ওরা একটু ল্যাবিয়ালি ইনক্লাইন্ড উঠে। পার্মানেন্ট টুথগুলো একটু ইনক্লাইনেশনটা বেশি থাকে, এবং ওই ইনক্লাইনেশনের কারণে কিন্তু একটু বেশি, মানে কি করে? ওই ইনক্লাইনেশনের জন্যে আর্চ পেরিমিটারটা একটু বাড়ে, মানে আমাদের যে ডেন্টাল আর্চের মানে যেখানে স্পেসটা একটু বাড়তেছে। সো এটাও কিন্তু অ্যাকোমোডেশনে হেল্প করে। একটু নড়ে চড়ে উঠলে, একটু নড়ে চড়ে বসলে কিন্তু যেরকম জায়গাটা আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি, ওরকম এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাডজাস্টমেন্ট। এই গেল আমাদের ফার্স্ট ট্রানজিশনাল পিরিয়ড। এখন আসি আমরা সেকেন্ড ইন্টার ট্রানজিশনাল পিরিয়ড। ইন্টার ট্রানজিশনাল পিরিয়ডটা এত আহামরি কিছু না, এটা হচ্ছে এই যে ফার্স্ট ট্রানজিশনটা শেষ হইলো, আমাদের এক্সচেঞ্জ অফ ইনসাইসার্স যেটা, তাই না? আমাদের ফার্স্ট ট্রানজিশনাল পিরিয়ডে কি হলো? এক্সচেঞ্জ অফ ইনসাইসার্স, তাই না? এটা হচ্ছে আমাদের, আমরা একটু যদি রিক্যাপিচুলেট করি, আমার ফার্স্ট ট্রানজিশনাল পিরিয়ডে কি হবে? ইমার্জেন্স অফ ফার্স্ট পার্মানেন্ট মোলার অ্যান্ড এক্সচেঞ্জ অফ ডেসিডুয়াস ইনসাইসার উইথ ফার্স্ট পার্মানেন্ট ইনসাইসার। এটা শেষ হওয়া মানে ফার্স্ট ট্রানজিশনাল পিরিয়ড শেষ হয়ে গেল। এটা মিক্সড ডেন্টিশনের একটা ফেজ ছিল, 3টা ফেজের একটা। তারপরে যখন পার্মানেন্ট ইনসাইসার এসে গেল তখন একটু রেস্ট পিরিয়ড, সেটা আমাদের ইন্টার ট্রানজিশনাল পিরিয়ড। এই পিরিয়ডটা রিলেটিভলি স্টেবল। এখানে তেমন কোনো চেঞ্জেস আসে না। দেন আসি আমরা সেকেন্ড ট্রানজিশনাল পিরিয়ড। এখানে হচ্ছে ডেসিডুয়াস মোলার অ্যান্ড ক্যানাইনগুলো রিপ্লেস হয় হচ্ছে প্রিমোলার দিয়ে। ডেসিডুয়াস মোলারগুলো প্রিমোলার দিয়ে রিপ্লেস হয়, অ্যান্ড ডেসিডুয়াস ক্যানাইনগুলো পার্মানেন্ট ক্যানাইন বা ক্যানাইনের আরেক নাম যেটা কাসপিডস,
স্পেসে রিপ্লেস হয়ে যাচ্ছে। তখন আমাদের কি স্পেসটা লাগে, অলরেডি আমরা এটা নিয়ে ডিসকাস করে ফেলছি, লিওয়ে স্পেস। লিওয়ে স্পেস অফ ন্যান্স কি জিনিস, সেটা হচ্ছে এক্সট্রা একটা স্পেস ক্রিয়েট হয়ে যায়, কারণ আমার ডেসিডুয়াস যে তিনটা দাঁত ছিল, ক্যানাইন, ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার, এই তিনটা দাঁত অনেক বেশি চওড়া। তার থেকে আমার পার্মানেন্ট ক্যানাইন অ্যান্ড মানে কম্বাইন, তিনটা কম্বাইন করলে এটা কিন্তু উইথটা এটার বেশি থাকে। প্রিমোলার দুইটা এবং একটা ক্যানাইনের যে কম্বাইন উইথ পার্মানেন্ট টুতে সেটা একটু কম, এবং ডেসিডুয়াস টুতে একটু বেশি। এই মোলারগুলার টু উইথ তো বেশি। ওই যে এক্সট্রা জিনিসটা, এটাই হচ্ছে লিওয়ে স্পেস। ওই যে এক্সট্রা স্পেস যেটা ভিতরে মানে ইয়ের মধ্যে রয়ে গেল, আর্চে থেকে গেল, বিকজ স্পেসটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, আগেই তো দাঁত ছিল। ওই এক্সট্রা স্পেসটা হচ্ছে লিওয়ে স্পেস অফ ন্যান্স। এই স্পেসটা কত মিলিমিটার থাকবে এটা অবশ্যই আমাদের জানতে হবে। এটা হলো ম্যাক্সিলারি টুথের ক্ষেত্রে এটা হচ্ছে 1.8 মিলিমিটার, অ্যান্ড ম্যান্ডিবুলার টুথের ক্ষেত্রে 3.4 মিলিমিটার। 1.8 মিলিমিটার টোটাল, এবং এক সাইডে যদি আমরা হিসাব করি, মানে ম্যাক্সিলারি আর্চের এক সাইডে, হ্যাঁ, তখন আমরা বলবো 0.9, মানে এইটুকু যদি আমরা ধরি তাহলে এটা 0.9, দুই সাইডে কম্বাইন করলে তাহলে 1.8 হয়, আর এটা 3.4 হচ্ছে টোটাল। হ্যাঁ, সো আমাদের সেগমেন্টালটাও পড়তে হবে, অ্যান্ড 1.7 মিলিমিটার হচ্ছে অন ইচ সাইড। এটা হলো ম্যান্ডিবুলার ক্ষেত্রে। তাহলে ম্যান্ডিবলের ক্ষেত্রে কিন্তু এখানে স্পেসটা বেশি। কেন? বিকজ ম্যান্ডিবুলার মোলারগুলো অনেক বড় বড় থাকে, তো ডেসিডুয়াস মোলারগুলোও কিন্তু অনেক বড় বড়, কিন্তু ম্যান্ডিবুলার প্রিমোলারগুলো তো আরও ছোট, তাই না, কম্পেয়ার টু দ্য ম্যাক্সিলারি। সো ম্যান্ডিবুলার প্রিমোলার, ম্যান্ডিবুলার ক্যানাইন, তিনটা মিলায় তো আরও ছোট, তো স্পেস থেকে যাবে বেশি। তাহলে লিওয়ে স্পেসের মেজারমেন্টটা আমাদের জানতে হবে, এবং লিওয়ে স্পেসের খুব সুন্দর একটা ডায়াগ্রাম হচ্ছে এটা। এই ডায়াগ্রামটা ব্যবহার করতেই হবে, উচিত। কারণ ডায়াগ্রাম দিয়ে যতটা তুমি সুন্দর করে বুঝতে পারবা, পড়ার সময় এই কম্বাইন মিজিও ডিজিটাল ওয়েটের থেকে এটা কত ইজিলি বোঝা যাচ্ছে। এখানে তুমি মেনশন করে দিতে পারো কতটুকু আছে, সাথে একটু ডেফিনিশনটা লিখে দিলা, এটার কি কাজ লিখে দিলা, শেষ। শর্ট নোট বা যেটাই আসুক, ডান। এই হচ্ছে কথা। তাহলে এটা আমাদের কি কাজে লাগছিল, আমরা তো আগেই পড়ে ফেলছি যে মিজিয়াল ড্রিফটিং অফ দ্য ম্যান্ডিবুলার মোলার টু এস্টাবলিশ আ ক্লাস 1 রিলেশনশিপ ডিউরিং দ্য লেট শিফট, নট দ্য আর্লি শিফট। আর্লি শিফটে হচ্ছে ফিজিওলজিক স্পেসটাই ইয়ে করে, বা প্রাইমেট স্পেসটাকে ইউটিলাইজ করা হয়। সো এখন আমরা আসি আরেকটা স্টেজ অফ মিক্সড ডেন্টেশন স্টেজ। সেটা হচ্ছে মানে আরেকটা স্টেজ না, মানে এই সেকেন্ড ট্রানজিশনাল ফেজেই একটা স্টেজ হয় বা একটা সময় আসে যখন সেটাকে আমরা বলি আগলি ডাকলিং স্টেজ। তো আগলি ডাকলিং অবশ্যই খুব সুন্দর একটা জিনিস না, ওইটা তো একটা খারাপ জিনিস, বা একটু আগলি লাগে, খারাপ লাগে দেখতে, দেখেই তো এটার নাম এরকম দেওয়া হয়েছে, তাই না? তো এটা জিনিসটা কি? এটা হচ্ছে ট্রানজিয়েন্ট অর সেলফ কারেক্টিং ম্যালোক্লুশন। এটা থাকবে হচ্ছে কত বছরে? 8 to 9 years অফ এজ একটা বাচ্চা যদি আসে উইথ মিড লাইন, হ্যাঁ, মিড লাইন ডায়াস্টেমা, মাঝখানে মিড লাইন স্পেসিং বা মিড লাইন ডায়াস্টেমা। মিড লাইন ডায়াস্টেমা বা স্পেসিং মানে দুইটা ইনসাইসার টুথের মাঝখানে, সেন্ট্রাল ইনসাইসারের মাঝখানে যদি গ্যাপ থাকে, ওটাকে আমরা বলি কি, মিড লাইন ডায়াস্টেমা বা মিড লাইন স্পেসিং। তো এই মিড লাইন স্পেসিংটা যদি 8 থেকে 9 বছর বয়সের একটা বাচ্চার থাকে ম্যাক্সিলারি টুতে, তখন আমরা ওইটাকে বলবো যে আগলি ডাক্টিং স্টেজ আছে। কারণ এটা কিন্তু ট্রানজিয়েন্ট এবং সেলফ কারেক্টিং। এটা কেন হচ্ছে ওটা জানলে আমরা বুঝবো যে এটা কেন সেলফ কারেক্টিং, কেন ট্রানজিয়েন্ট। সো এটা অবশ্যই ট্রানজিয়েন্ট, মানে এটা টেম্পোরারি একটা ফেজ, এটা সেলফ কারেক্টিং, নিজে নিজে ঠিক হয়ে যাবে। এটা হয় ম্যাক্সিলারি রিজনে, কোথায়, ইনসাইসারদের মাঝখানে, হয় হচ্ছে 8 থেকে 9 বছর বয়সের বাচ্চাদের। কখন? ডিউরিং দ্য ইরাপশন অফ ফার্স্ট অফ পার্মানেন্ট ক্যানাইন্স। পার্মানেন্ট ক্যানাইনগুলো যখন ইরাপশন হয়, এই ডায়াগ্রাম দেখো, পার্মানেন্ট ক্যানাইনটা ইরাপ্ট হয় না এখনো। এটা ল্যাটারাল ইনসাইসার, সেন্ট্রাল ইনসাইসার, পার্মানেন্ট ক্যানাইন আসতেছে। আসার সময় কাকে ধাক্কা দিবে? ওর পাথ অফ ইরাপশনটা কিন্তু এরকম উপর থেকে এরকম অ্যাঙ্গুলেশন হয়ে আসতেছে। সো এখানে কি করবে? একে একটু ধাক্কা দিবে, রুটটাকে ধাক্কা দিবে, দিবে দিবে আসতে থাকবে, তখন কিন্তু রুটগুলোকে ধাক্কা দিবে। যখন রুটগুলোকে ধাক্কা দিবে, রুটগুলো কি হবে? মিজিয়ালি চেপে যাবে। একদম রুটটা ছিল কি, একটু স্পেস ছিল, এখন মিজিয়ালি চেপে গেলে কি হবে? মাঝখানে একটা ফাঁকা হয়ে যাবে, তাই না?
ল্যাটারাল ইনসাইসারের উপর প্রেশার দেয়, সেটা ট্রান্সমিট হয়ে যাবে সেন্ট্রাল ইনসাইসারের উপরে, কারণ এখানে একটা স্পেস আছে, তাই না? এই যে ও ওকে ধাক্কা দিলে ও ওর পাশেরটাকে ধাক্কা দিবে, ওর পাশেরটায় আবার স্পেস আছে, তো ও ওখানে সরে যেতে পারবে সুন্দর করে। ও এপাশ থেকে সরতেছে, তাহলে ক্রাউনগুলো কি হয়ে যাবে, ডিস্টালি চলে যাবে। চলে গেলে মাঝখানে একটা ফাঁকা হয়ে যাবে, এই ফাঁকাটাই হচ্ছে কি আগলি ডাকলিং স্টেজ। এটা হচ্ছে 8 to 9 ইয়ার্সে হয়। অ্যান্টিরিয়র ম্যাক্সিলারি টুতে এই যে ইনসাইসারের মাঝখানে একটা স্পেসিং হবে, এটা যে যতক্ষণ পর্যন্ত এই পার্মানেন্ট ক্যানাইন ইরাপ্ট হয়ে যাবে, যখন আবার নর্মাল চলে আসবে। এই জন্য এটাকে ট্রানজিয়েন্ট বলা হয়েছে, সেলফ কারেক্টিং বলা হয়েছে, বিকজ ইট রিকোয়ার্স নো ট্রিটমেন্ট, একা একাই সে ঠিক হয়ে যাবে। তো এটা আসলো আসলো ক্যানাইনটা পার্মানেন্ট যখন আসলো, তখন এই প্রেশারটা চলে গেল, তখন ওরা ওদের জায়গায় ব্যাক করে যাবে, এবং তখন কি হবে, সুন্দর মতো ব্যাক করে একই ইয়েতে চলে আসবে। সো there will be displacement of the roots of the lateral incisors mesially, which will be transmitted to the central incisor root, এবং roots will be displaced mesially, and distal divergence বা the crowns will be displaced distally, যার কারণে একটা মিডলাইন স্পেসিং হয়। সো এটাকে বলা হয় আগলি ডাকলিং স্টেজ। এটা ডিসক্রাইব করেছে ফার্স্ট হচ্ছে ব্রডব্যান্ড, এই জন্য এটাকে ব্রডব্যান্ড ফিনোমেনাও বলে থাকে। So, ugly duckling stage is also known as the broadbent phenomena. এবং এটা কি প্যারেন্টসগুলো কি হয়ে যাবে, একটু অ্যাপ্রিহেন্সিভ, ভয় পাবে যে না বাচ্চার মনে হয় দাঁতগুলো ঠিক হচ্ছে না, তখন আমাদেরকে রিঅ্যাসিওরেন্স, আমার ট্রিটমেন্ট কি, রিঅ্যাসিওরেন্স, নাথিং। আই হ্যাভ টু টেল দ্য প্যারেন্ট ও রিঅ্যাসিওর দ্য প্যারেন্ট যে দিস উইল কারেক্ট ইটসেলফ। সো আমরা একটু ওয়েট করবো ক্যানাইন টুথটা আসা পর্যন্ত, এসে গেলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তাহলে এটা আমাদের ট্রিটমেন্ট। সো এটা কিন্তু ভাইভা কোয়েশ্চেন, আগলি ডাকলিং স্টেজে কারেকশন বা ট্রিটমেন্ট কি। এখন আমরা আসি ফাইনালি আমাদের পার্মানেন্ট ডেন্টিশন পিরিয়ডে। সো পার্মানেন্ট ডেন্টিশনটা শুরু হয় কবে, মানে ফরমেশন অফ দ্য পার্মানেন্ট ডেন্টিশন বা বাচ্চাদের ডেভেলপমেন্ট হয় আফটার বার্থ। হ্যাঁ, সবগুলো দাঁতই আফটার বার্থ এক্সেপ্ট দ্য কাস্পস অফ দ্য ফার্স্ট পার্মানেন্ট মোলার। ফার্স্ট পার্মানেন্ট মোলারগুলো আগে আগে ডেভেলপ করে যায়, বিকজ ওটা তো আগে আগে আসবে দাঁতে, 6 বছরে ফার্স্ট permanent tooth to erupt is the first molar, right? তো এই জন্যেই ওর ডেভেলপমেন্টটাও বিফোর বার্থ হয়, বাট বাকি সব পার্মানেন্ট টুথ আফটার বার্থ ডেভেলপ করে। সো পার্মানেন্ট টুথে যদি কোনো ঝামেলা হয় আফটার বার্থ ডেভেলপমেন্ট, তাই না, তো ওইটা নিয়েও কিন্তু আমাদের একটা ফার্মাকোলজিক্যাল ইয়ে আছে। যাই হোক, সো পার্মানেন্ট ইনসাইসার্স কিন্তু সবসময় লিঙ্গুয়াল বা প্যালেটালি ডেভেলপ করে। হ্যাঁ, এই জন্যে ও ল্যাবিয়ালি ইরাপ্ট করে। মানে আমাদের ডেভেলপমেন্ট পড়লে বুঝতে পারবা যে ডেন্টাল ল্যামিনার যে লিঙ্গুয়াল পার্টটা, ও সাকসেসিভ ডেন্টাল ল্যামিনা থেকে আমাদের পার্মানেন্ট ডেন্টিশনটা আসে। এটা ডেভেলপমেন্টালে ইয়ে চলে আসলো, যদিও এখানে ডেভেলপমেন্ট শুরুর দিকে চ্যাপ্টারের শুরুতে আছে, কিন্তু অর্থতে অতটা মানে কোয়েশ্চেন ওরকম আসে না, এবং এটা খুব বড় হয়ে যেত, যার কারণে এইটাকে আলাদাভাবে ইয়ে করা হয়েছে। পরবর্তীতে ওইটা থেকে একটা ইয়ে করা যেতে পারে। তো প্রিমোলার্স আলটিমেটলি কোথায় ডেভেলপ করে, ডাইভার্জিং মানে রুটস অফ দ্য ডেসিডুয়াস মোলার্স। এই জন্যেই কিন্তু ডেসিডুয়াস মোলারের রুটগুলো খুব ডাইভার্জেন্ট হয়, কারণ সাকসেসর বা পার্মানেন্ট বা প্রিমোলার্স যে থাকে, ওদের ডেভেলপমেন্টটা ওদের রুটের যে মাঝখানে ওখান থেকে কিন্তু হয়, ওখানে হয়। এই হলো আমাদের মোটামুটি কথা। এখান থেকে আর এগুলো তো জানার জিনিস যে সেকেন্ড পার্মানেন্ট মোলারগুলো 12 বছরের মধ্যে উঠে যায়, থার্ড মোলার 22 বছর, 25 বছর, এরকম সময় 18 থেকে 25 বা 17 থেকে 22, দিস ইজ দ্য এজ রেঞ্জ। এবং কিছু কিছু সময় থার্ড মোলার ইরাপ্ট হয় না, ইম্প্যাক্টেড থেকে যায়। এবং এই হচ্ছে আমাদের কথা, কিন্তু আমাদের সিকোয়েন্সটা জানতে হবে। পার্মানেন্ট ডেন্টিশন পিরিয়ডের মেইন কাজটা হচ্ছে সিকোয়েন্স, 6 1 2 4 3 5 7 অর 6 1 2 3 4 5 7, মানে আগে তো অবশ্যই 6 আসবে, এটা হচ্ছে ম্যাক্সিলারি আর্চের ভ্যারিয়েশন। সো ফার্স্টে 6 আসবে পার্মানেন্ট ফার্স্ট মোলার, তারপরে ইনসাইসার, সেন্ট্রাল, ল্যাটারাল, তারপরে হচ্ছে আসতে পারে ফার্স্টে প্রিমোলার, দেন ক্যানাইন, দেন সেকেন্ড প্রিমোলার, দেন সেকেন্ড মোলার, অথবা আসতে পারে প্রথমে ফার্স্ট মোলার,
central incisor, lateral incisor, then canine, then first premolar, second premolar, then second molar. তো ক্যানাইনের এখানেও একটা ভ্যারিয়েশন আছে, যে ক্যানাইনটা পরেও আসতে পারে, আগেও আসতে পারে। ম্যান্ডিবুলার ক্ষেত্রেও 6 1 2 3 4 5 7 or 6 1 2 4 3 5 7। সো এটাই হচ্ছে সেম সিকোয়েন্সটা অফ পার্মানেন্ট টুথ ইরাপশন। সো দ্যাটস ইট ফর দিস চ্যাপ্টার। যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, কোনো ইয়ে থাকে, অবশ্যই জানাবেন। ওকে।